দুজন আন্দোলনকারীর মধ্যে লেগেছে বিষম মারামারি। মারামারি শেষ হয়েছে বটে, তবে লড়াই প্রাঙ্গণে পড়ে রয়েছে অনেক মৃতদেহ। এসব মৃতদেহ দেখতে দেখতে জয়ন্তের চোখ আটকে যায় একটি নির্দিষ্ট মৃতদেহে। তার মতে সেই ব্যক্তিটিকে এখানে মারা হয়নি, অন্য কোথাও মেরে তারপর এখানে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে। হঠাৎ একটি মৃতদেহ দেখে এত কিছু বুঝল কি করে জয়ন্ত? মৃতদেহ তো আর কথা বলতে পারে না। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম হত্যা হাহাকারে। গল্পটি নেওয়া হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্তমানী গোয়েন্দা সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। গতকাল রাতে দুই আন্দোলনকারীদের মধ্যে হয়েছে প্রচণ্ড মারামারি। সকালে বেরিয়ে জয়ন্তর মানিক রাজপথে গিয়ে দেখল সেখানে রয়েছে আজ অসংখ্য মানুষের অন্তিম শয্যা। মৃতদেহ, মৃতদেহ আর মৃতদেহ। কোথাও কোথাও রয়েছে একটি বা দুটি, আবার কোথাও কোথাও রয়েছে 4-5টি মৃতদেহ একসঙ্গে। রক্তধারায় পথ যেন হয়ে গেছে পিচ্ছিল কর্দমাক্ত। সেসব ভয়ানক দৃশ্য অসহনীয়। যেটুকু বললাম তাই যথেষ্ট, আর বেশি বর্ণনা করে কোনো লাভ নেই। মানুষের প্রতি মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে কলকাতার রাজপথে পাওয়া যায় তারই জ্বলন্ত প্রমাণ। হঠাৎ মানিক সচকিত কণ্ঠে বলল, জয়ন্ত দাঁড়াও। কি হয়েছে মানিক? এখানে একটি দেহ পড়ে আছে, বরেনবাবুর মৃতদেহ। ইনি আমার পরিচিত, বন্ধু বললেও চলে। কে বরেন বাবু? বরেন সুন্দর রায় চৌধুরী। আমার কাছে তুমি এর নামও শুনেছ। বরেন্দ্র সুন্দর রায় চৌধুরী, আনন্দপুরের জমিদার? জয়ন্ত এগিয়ে গিয়ে দাঁড়ালো। একজন পরম সুন্দর মানুষের সুগঠিত দেহ, চোখ মুখ সুশ্রী, বর্ণ গৌর। দেখলেই বোঝা যায় কোনো সম্ভ্রান্ত ব্যক্তি। দেহের ভঙ্গি স্বাভাবিক। প্রথম দৃষ্টিতে মনে হয় ভদ্রলোক যেন ঘুমিয়ে আছেন, কিন্তু তার বুকের উপর রয়েছে একটা কুৎসিত ক্ষতচিহ্ন। জয়ন্ত দেহের পাশে বসে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ পরীক্ষা করল ক্ষতচিহ্নটা, তারপর গম্ভীর বলল, মানিক, আমার বিশ্বাস এই ভদ্রলোক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় মারা পড়েননি। এ হচ্ছে সাধারণ হত্যাকাণ্ড। কেউ একে অন্য জায়গায় খুন করে পুলিশকে ঠকাবার জন্য এখানে এনে ফেলে রেখে গেছে। বরেনবাবুর মৃতদেহ নিয়ে আরো ভালো করে পরীক্ষায় নিযুক্ত হলো জয়ন্ত। হঠাৎ পেছন থেকে উৎসাহিত কণ্ঠ শোনা গেল, আরে মানিক নাকি? ইন্সপেক্টর সুন্দরবাবুর কণ্ঠস্বর। ফিরে দাঁড়িয়ে মানিক বলল, এত সকালে সুন্দরবাবু যে রাস্তায়? প্রাতঃভ্রমণে বেরিয়েছেন বুঝি? সুন্দরবাবু এগিয়ে আসতে আসতে বললেন, হ্যাঁ, প্রভাত ভ্রমণে বেরিয়েছি বটে। পুলিশের চাকরি নিয়ে আমরা কি আর মনুষ্য পদবাচ্য আছি? আমরা শকুনি, শকুনি। যেখানে মরা সেখানেই আমরা। রাজপথ হয়েছে আজ মরাদের বিছানা। আমরা কি এখানে না এসে থাকতে পারি? আরে কেউ জয়ন্ত যে, তোমার সামনে একটা মরা। তুমি তো আর পুলিশে চাকরি করো না, তবে শখ করে মরা ঘাটতে বেরিয়েছ কেন? জয়ন্ত জবাব দিল না, মুখও তুলল না। মানিক বলল, সুন্দরবাবু, এই মৃতদেহটি আমার বন্ধুর। ইনি আনন্দপুরের জমিদার, নাম বরেন সুন্দর রায় চৌধুরী। শুনে দুঃখিত হলাম, কিন্তু উপায় কি আর আছে ভাই? দেশে সাংঘাতিক ভাতৃঘানি হানাহানি বেঁধেছে, আর আমার কত বন্ধুকেই যে আত্মদান করতে হবে তা কে জানে। না সুন্দরবাবু, জয়ন্ত বলেছে বরেনবাবু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় পড়ে মারা যায়নি। বটে? জয়ন্ত এমন কথা বলছে? তার মতে কেউ একে অন্য জায়গায় খুন করে এখানে এনে ফেলে গিয়েছে। খুনিরা তোটা পরিশ্রম করবার কারণ কি? খুনি পুলিশকে ঠকাতে চায়। ব্যাপারটা সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বলে চালিয়ে দিতে পারলে পুলিশ জোর তদন্ত নাও করতে পারে। লাশের গায়ে কি খুনির মনের কথা লেখা আছে? আমি জানি না, জয়ন্তকে জিজ্ঞাসা করুন। কি হে জয়ন্ত, তুমি মিশরের মমির মতো চুপ মেরে আছো কেন? মানিকের কথা কি সত্যি? জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ। এই ভদ্রলোক এখানে মারা পড়েননি? না। কেমন করে জানলে? আমি মৃতদেহ ভালো করে পরীক্ষা করে দেখেছি। বাঁদিকের দ্বিতীয় আর তৃতীয় পাজরার মাঝখানে কেউ ছোড়া দিয়ে আঘাত করেছে। ছোড়া প্রবেশ করেছে স্টারনাম বা বুককাস্তির খুব কাছেই। ওরকম আঘাতে মৃত্যু হয় প্রায় মুহূর্তের মধ্যেই, কিন্তু সে আঘাতে বরেন্দ্রবাবু মারা পড়েননি।
তবে মৃতদেহে তো আর কোনো আঘাতেরই চিহ্ন দেখছি না। আগে আমার সব কথাগুলো শুনুন। অস্ত্রে কেবল বাঁ পাশের ফুসফুসি জখম হয়নি, দেহের দুটো প্রধান ধমনীয় পালমোনারি আর এঅর্টা আংশিকভাবে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। অত তাড়াতাড়ি মৃত্যুর কারণ তাই। এটা তো আত্মহত্যারও মামলা হতে পারে। পারে। মৃত্যু হয় যেখানে কয়েক মুহূর্তের মধ্যে, আত্মঘাতী অস্ত্র সেখানে হয় ক্ষতস্থানে, নয়তো হাতের মুঠোর মধ্যে, হয়তো দেহের আশেপাশে কোথাও পাওয়া যায়, কিন্তু এখানে কোনো অস্ত্রই দেখতে পাচ্ছি না। সুতরাং এটা আত্মহত্যার মামলা হতে পারে না। মৃত্যু হয়েছে রাস্তায়, যদি কোনো পথিক ছোড়াখানা কুড়িয়ে নিয়ে গিয়ে থাকে। প্রশ্নটা যুক্তিসঙ্গত, আদালতে এমন প্রশ্ন উঠতে পারে, কিন্তু বর্তমান ক্ষেত্রে এমন প্রশ্ন উঠবার কোনো সুযোগ নেই। কারণ বলছি, ক্ষতস্থানটা দেখুন। জীবন্ত চামড়া হয় সংকুচিত, মৃতদেহের ত্বক সংকুচিত হয় না, তাই ক্ষতস্থানে ফাঁকও বড় হতে পারে না। এই দেহটার ক্ষতস্থানে মুখটা কিরকম সংকীর্ণ দেখেছেন তো? এর দ্বারা কি প্রমাণিত হয়? তুমি কি বলতে চাও জয়ন্ত? এই ভদ্রলোকের মৃত্যুর পর হত্যাকারী মৃতদেহের উপরে অস্ত্রাঘাত করেছে? ঠিক তাই। আরও প্রমাণের অভাব নেই। জীবন্ত দেহের ক্ষতস্থান রক্তে পরিপূর্ণ হয়ে যায়, জামা কাপড় হয় রক্তে আরক্ত, কিন্তু এই ক্ষতটা দেখুন, এর উপরে রক্ত জমাট হয়ে নেই, জামা কাপড়ের রক্তের দাগ নেই বললেই চলে। তোমার আর কিছু বলবার আছে? আগেই বলেছি, খুনির অস্ত্র দেহের দুটি প্রধান ধমনীকে দুভাগে বিভক্ত করে দিয়েছে। জীবন্ত অবস্থায় নারী পরিপূর্ণ হয়ে থাকে প্রবাহমান রক্তধারায়, মৃত্যুর পরে এই ধমনী দুটো প্রায় রক্তশূন্য হয়ে যায়। সুতরাং বরেন্দ্রবাবু বেঁচে থাকতে যদি কেউ তার বুকে অস্ত্রাঘাত করত, তাহলে যে কোটরের ভেতরে ওই দুটো ধমনী আছে আর রক্তে পরিপূর্ণ হয়ে উঠত। এই ক্ষেত্রে দেখছি রক্ত আছে যৎসামান্য, নগণ্য বললেও চলে। খুনি মরার উপরে করেছে খড়গঘাত? নিশ্চয়ই। কিন্তু কেন? লোকের চোখে ধুলো দেবার জন্য। বরেনবাবু শবব্যবচ্ছেদ করলেই খুব সম্ভব জানা যাবে যে আগে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। খুনি তারপরে মরার উপরে ছোড়া মেরে লাশটাকে বহন করে রাস্তায় এনে ফেলে রেখে গেছে। এখন সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, বীভৎস সমারোহে শহরের পথে পথে মৃতদেহের ছড়াছড়ি। পুলিশ বিশেষভাবে কোনো মৃতদেহ নিয়ে তদন্ত করবে না, লাশগুলো গাদায় ফেলে শ্মশানে বা গোরস্থানে পাঠিয়ে দেবে। এই ক্ষেত্রে হয়তো এর বেশি কিছুই হবে না। সুন্দরবাবু, এই খুনি বা খুনিরা অত্যন্ত সুচতুর, তাই। জয়ন্তের কথা শেষ হতে না হতেই খানিক তফাতে উঠল বিষম গণ্ডগোল। দলে দলে লোক চারিদিকে প্রাণপণে ছুটোছুটি করতে লাগলো পাগলের মতো। সুন্দরবাবু রিভলভার বের করে বললেন, এসো মানিক, ব্যাপারটা কি একটু দেখা যাক। এই সেপাইরা, তোমরাও এসো। কিন্তু খানিক দূরে অগ্রসর হয়ে দেখা গেল ব্যাপারটা তেমন কিছুই নয়। দুটো ষাঁড় লড়াই করছে, আর তাই দেখে কয়েকজন লোক নিরাপদ ব্যবধানে ছুটে আসবার চেষ্টা করছে। জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু আবার ফিরে এলেন যথাস্থানে। মানিক সবিষয়ে বলল, এ কি, বরেনবাবুর মৃতদেহ কোথায়? তোমার প্রশ্নের উত্তর খুব সোজা। খুনিরা এইখানেই হাজির ছিল, তাদের ভুল হয়েছে দেখে প্রথম সুযোগে লাশটা সরিয়ে ফেলেছে। সুন্দরবাবু যেন হতভম্ব হয়ে গিয়েছেন। 2 মিনিট পিছু ফিরতে না ফিরতে এই সদর রাস্তা থেকে লাশ লোপাট? এমন আজব ব্যাপার তো আমি কখনো দেখিনি। আমরা যখন বরেনবাবুর মৃতদেহের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন সেখানে বেশ একটি ছোটখাটো জটলা সৃষ্টি হয়েছিল। যারা লাশ সরিয়েছে তারা সেই জটলার ভেতরে ছিল বলেই সন্দেহ হচ্ছে। সন্দেহ নয় মানিক, এইটাই হচ্ছে সত্য। আচ্ছা, তুমি কি সেই ভিড়টা লক্ষ্য করেছিলে? না, বরেনবাবুর মৃতদেহ দেখে আমি এতটাই ঘনীভূত হয়েছিলাম যে অন্য কোনো দিকে লক্ষ্য করবার মনের অবস্থা ছিল না আমার। আমি লক্ষ্য করেছিলাম, ভিড়ের ভেতরে ছিল 3 জন কালো চশমা পরা লোক। আর এই কালো চশমা পরা লোক দেখলেই সন্দেহ করতে হবে এমন কথার কোনো মানেই হয় না। এই তো আমি এখন কালো চশমা পরে আছি, কিন্তু তুমি কি বলতে চাও আমি হচ্ছে সন্দেহজনক ব্যক্তি? হ্যাঁ, আমি ঠিক ওই কথাটাই বলতে চাই। মানে? পুলিশের লোক বললেই বুঝতে হবে 1 নম্বরের সন্দেহজনক ব্যক্তি। চুপ করো মানিক, খামোকার টিপ্পনি কেটে চটাবার চেষ্টা করো না। বাজে ফাজলামি ভালো না, পারো তো কাজের কথা বলো। আমার সন্দেহের কারণ বলি শুনুন। প্রথমত, কোনো ছোট ভিড়ে 1খানা কালো চশমা যথেষ্ট, কিন্তু একসঙ্গে 3খানা কালো চশমা কি অল্প বিস্তর অসাধারণ নয়? দ্বিতীয়ত, ওই 3 জন কালো চশমা পরা লোকের সাজ ছিল একরকম, খাকি শার্ট, হাফ প্যান্ট আর বুট জুতো। দেখলেই মনে হয় যেন তারা ফৌজের সেপাই। এটাও আমি লক্ষ্য করেছিলাম যে তাদের মধ্যে একজন অত্যন্ত রোগা, তার মাথার চুল বেশ লম্বা, প্রায় কাঁধ পর্যন্ত এসে পড়েছিল।
মৃতদেহ পরীক্ষা করতে করতে তুমি এত ব্যাপার লক্ষ্য করেছিলে? নিশ্চয়ই। তুমি কি জানো না মানিক, সত্যিকার গোয়েন্দারা থাকে সেরকম চোখ। ইংরেজিতে যা ক্যামেরা আই নামে বিখ্যাত। এরকম চোখে পড়ে যে কোনো দৃশ্য তা চিরস্থায়ী হয়ে যায়। ওসব চোখ টোকের কথা এখন থো করো বাপু। আমার কথা হচ্ছে, এই অদ্ভুত লাশ চুরির অর্থটা কি? অর্থ খুবই স্পষ্ট। অপরাধীরা ভেবেছিল এই ব্যাপারটা সাম্প্রদায়িক খুনের মামলা বলে চালিয়ে দেবে। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় তা দেখবার জন্য তারা এখানে অপেক্ষা করছিল। তারা দেখলো আমি তাদের অতি চালাকি ধরে ফেলেছি। সুতরাং লাশ যে পোস্টমর্টমের জন্য পাঠানো হবে আর পুলিশ যে পোস্টমর্টম রিপোর্ট পেয়ে মামলার ভার গ্রহণ করবে, এটা বুঝতে ওদের দেরি হয়নি। সব ব্যবচ্ছেদাগারের রিপোর্টে কি থাকতো? ঠিক কি থাকতো তা আমি বলতে পারি না, তবে এইটুকু নিশ্চয়ই বলতে পারি, বরেন্দ্রবাবুকে আগে বিষ খাইয়ে বা অন্য কোনো উপায়ে হত্যা করে তার মৃতদেহের উপরে অস্ত্রাঘাত করা হয়েছিল। কিন্তু গোটা একটা মৃতদেহ হজম করা তো সহজ নয়। এই দাঙ্গার বাজারে সবই সহজ, কিন্তু আপাতত ওসব কথা থাক। এখন দেখা যাক কি উপায়ে লাশটা সরিয়ে ফেলা হয়েছে, সেটাই জানতে পারা যায় কিনা। তখন সেখানে কয়েকজন লোক দাঁড়িয়েছিল। 2-4 জনকে জিজ্ঞাসা করতেই জানা গেল, ষাঁড়ের লড়াইয়ের জন্য রাজপথে যখন মিথ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল, সেই সময় হঠাৎ একখানে জিপ গাড়ি এসে মৃতদেহটা তুলে নিয়ে চলে গিয়েছে। খবরটা যে দিল, তার সেই রাস্তার ধারে একটি পানের দোকান আছে। সুন্দরবাবু বললেন, তুমি কি রকম লোক হে বাপু, ওসব দেখেও চুপ করে রইলে? দোকানদার বলল, কেমন করে বুঝবো হুজুর? আমি ভেবেছিলাম তারা সেপাই। তাদের পরনে সেপাইয়ের পোশাক ছিল? হ্যাঁ হুজুর। তারা কতজন ছিল? 3 জন। তাদের চোখে কি কালো চশমা ছিল? হ্যাঁ হুজুর। একটা লোক কি খুব ঠ্যাঙা আর খুব রোগা? আজ্ঞে হ্যাঁ, আর তার মাথায় ছিল ঝাঁকড়া চুল। জয়ন্ত মানিক অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল। সুন্দরবাবু বললেন, তুমি জিপ গাড়িখানার নম্বর দেখেছো? দেখনি? তুমি হচ্ছে একটা মস্ত গাধা। আজ্ঞে আমি ইংরেজি পড়তে পারি না। পারো না? তাহলে যে সে গাধা নাও, একটা আস্ত মুখ্যু গাধা। লোকটি ভয় পেয়ে হাত জড়ো করল। জয়ন্ত বলল, জিপ গাড়িখানা কোন দিকে গিয়েছে সেটা বলতে পারবে তো? আজ্ঞে সামনের রাস্তা ধরে। মানিক, ওটা তোমার গঙ্গায় যাওয়ার রাস্তা। তাহলে আমার বিশ্বাস লাশটা তারা গঙ্গা জলে বিসর্জন দেবে শিগগিরই। জয়ন্ত, তুমি কি মনে করো তারা আত্মসমর্পণ করবার জন্যে তারা এখন গঙ্গার ধারে বসে আছে? বসে থাক না থাক, ওদিকে একবার যেতে দোষটা কি? মানিক অঙ্গুলি নির্দেশ করল। জয়ন্ত, জয়ন্ত, গঙ্গার দিক থেকে একখানা জিপ গাড়ি খুব বেগে এই দিকেই আসছে না? আরে আরে, গাড়ির ভেতরে বসে আছে আমাদের সেই কালো চশমা পড়া বন্ধু লোকেরাই। বাহ বাহ। সুন্দরবাবু 4 জন পাহারাওয়ালাকে নিয়ে পথ অবরোধ করে দাঁড়ালেন। এগিয়ে গেল জয়ন্ত ও মানিক। জিপখানা কোনো রকম ইতস্তত না করেই ছুটে আসতে লাগলো। গাড়ির আরোহীদের মধ্যে কোনো চাঞ্চল্য দেখা গেল না। নির্ভয়ে তারা বসে আছে পাথরের মূর্তির মতো। তাদের ভাব দেখলে মনে হয় পথজোড়া ওই জনতা যেন তাদের দৃষ্টিগোচরই হয়নি। গাড়ি খুব কাছে এসে পড়তেই সুন্দরবাবু তার 2 বাহু শূন্যে তুলে হুকুম দিলেন, গাড়ি থামাও। কোনো রকম জানা না দিয়েই গাড়ির গতিবেগ যেন আরও বেড়ে গেল। গাড়িখানা হার মানিয়ে অপ্রত্যাশিতভাবে ভোদৌড় এমনভাবে মারল যে সুন্দরবাবু প্রাণ বাঁচাবার জন্য পেছন দিকে মস্ত একটা লম্ফ ত্যাগ করলেন এবং তার বিপুল ভুঁড়ির ভারে টাল খেয়ে তরাম করে পপার ধরণীতলে হলেন। জয়ন্ত, মানিক ও অন্যান্য লোকেরাও কোনো গতিতে গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গেল এ যাত্রায়। চোখের পলক ফেলতে না ফেলতে রিভলভার বার করে জয়ন্ত ফিরে দাঁড়ালো এবং সেই উল্কা গতিতে ধাবমান জিপগাড়ির টায়ার লক্ষ্য করে বার কত গুলিও ছুড়ল, কিন্তু জিপখানা এক মুহূর্তের মধ্যেই নাগালের বাইরে গিয়ে পড়েছে এবং পর মুহূর্তেই মোড়ে ফিরে চলে গেল একেবারে চোখের আড়ালে। মানিক বলল, আমি গাড়িটার নম্বর লিখে নিয়েছি। নম্বর হয়তো কোনো কাজেই লাগবে না, খুব সম্ভব ওরা আসল নম্বর ব্যবহার করেনি। সুন্দরবাবু তখন উঠে পথের উপরে পা ছড়িয়ে বসে আছেন। কাতর মুখে তিনি মাথার দিকটায় হাত বুলিয়ে হাতখানা চোখের সামনে ধরে করুণ স্বরে বললেন, ভেবেছিলাম মাথাটা ফেটে গিয়েছে, এখন দেখছি ফাটেনি, রক্তও পড়ছে না। সুন্দরবাবু, আপনার পক্ষে মাথার থেকে প্রয়োজনীয় হচ্ছে আপনার ওই পেটটি। মাথা ফাটলেও আপনি পটল তুলবেন না, কিন্তু ভুঁড়ি ফেসে গেলে একেবারেই সর্বনাশ। দেখুন দেখুন, সর্বাগ্রে ভুঁড়িটাই পরীক্ষা করে দেখুন। থামো হে ফাজিল, থামো। আমার ভুঁড়ির ভাবনা ভেবে তোমাকে মস্তক ব্যথিত করতে হবে না। নিজের চরকায় তেল দাও। চরকা? আমার চরকা নেই। আমি গান্ধীজিকে মানি বটে, কিন্তু তার চরকাকে আমি মানি না।
মানে বাজে কথা ছাড়ো, আমার কথার জবাব দাও। তুমি বরেনবাবুর বাড়ি চেনো? তিনি যে আমার বন্ধু, চন্দ্রকান্ত রোডে একটা জায়গা কিনে নতুন বাড়ি তৈরি করছিলেন। বাড়িখানার কেবল একতলাই বাসযোগ্য হয়েছে। আপাতত বরেনবাবু একতলাতেই বাস করতেন। তার পরিবারে কেউ আছে? আছেন বইকি, কিন্তু বাড়ি অসম্পূর্ণ বললে তারা এখনো দেশেই আছেন। তাহলে কলকাতার এই বাড়িতে বরেনবাবু একলাই থাকতেন? না, ঠিক একলা নয়, ঠিকে ঝি আর পাঁচক কাজকর্ম সেরেই চলে যেত। বাড়িতে থাকতো শুধু নিধিরাম। সে বরেনবাবুর পুরনো পেয়ারা, খুবই বিশ্বাসী। বরেনবাবু কি বেশ বড় জমিদার? খুব বড় নয়, আবার খুব ছোটও নয়, মাঝারি। তার আয় কত জানো? ঠিক জানি না, তবে লোকের মুখে শুনেছি তার মাসিক আয় 1,006 কম ছিল না। জয়ন্ত মিনিট খানেক একেবারে চুপ, তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা, বরেনবাবু সম্বন্ধে বাকি কথা পরে জানলেও চলবে, আপাতত তার সময় নষ্ট করে লাভ নেই। আমাকে বরেনবাবুর বাড়িতে নিয়ে চলো। সুন্দরবাবু, আমাদের সঙ্গে আসবেন নাকি? আছাড় খেয়ে বেদম হয়ে পড়েছি। এটা আমার মামলা নয়, যাবার খুব একটা ইচ্ছে নেই, তবে তুমি যখন বলছো। সকলেই পা চালিয়ে দিল। সেখান থেকে চন্দ্রকান্ত রোড খুব একটা দূরে নয়। বরেনবাবুর নবনির্মিত অসম্পূর্ণ বাড়ি, একতলায় কোনো কাজ বাকি নেই, এমনকি সাঁড়শি খড়খড়িতে রং পর্যন্ত লাগানো হয়ে গিয়েছে। দ্বিতলে ইট চুন সুরকির কাজ শেষ হয়েছে বটে, তবে রঙের মিস্ত্রি এখনও সেখানে হস্তর্পণ করেনি। কিন্তু ত্রিতলের অধিকাংশ কাজই অসমাপ্ত। বাড়ির সামনের দিকে দাঁড় করানো রয়েছে বাঁশের কয়েকটা ভাড়া। সদর দরজার সামনে গিয়ে মানিক হাঁকল, নিধিরাম, ও নিধিরাম। একজন মাঝবয়সী লোক বাইরে এসে দাঁড়ালো। গায়ের রং শ্যামলা, হৃষ্টপুষ্ট গড়ন, খালি গা আর খালি পা, কিন্তু চোখ মুখ দুশ্চিন্তাগ্রস্ত। মানিককে দেখে নিয়ে এসে ব্যগ্রভাবে বলল, মানিকবাবু এসেছেন? আপনি বলতে পারেন আমাদের বাবু কোথায় আছে? ব্যস্ত হয়ে না নিধিরাম, সব কথা পরে বলছি, আগে তুমি সব কথা বলো দেখি। নিধিরাম প্রথমে পাহারাওয়ালাদের ওপর সন্দেহপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল, তারপর বলল, কাল রাত 10টার পর খাওয়া দাওয়া সেরে বাবু তার ঘরের ভিতরে শুতে যান। আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তারপর আজ ভোরে উঠে এসে দেখি বাবুর ঘরের দরজা খোলা, বাবুও ঘরের ভিতরে নেই। বাবু তো বেলা 8টার আগে বিছানা ছেড়ে ওঠেন না। আজ এত সকালে তার ঘুম ভেঙেছে দেখে অবাক হয়ে গেলাম। সদর দরজাটাও খোলা থেকে বুঝলাম নিশ্চয়ই তিনি বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছেন। এখন বেলা 12টা বেজে গিয়েছে, এখনও বাবু বাড়িতে ফিরে আসেননি। আপনি কি বাবুর খবর জানেন? আপনার সঙ্গে পুলিশ কেন? বাবু কি কোনো বিপদে পড়েছেন? সেসব কথা পরে হবে নিধিরাম, এখন বাবু শোয়ার ঘরে একবার আমাদের নিয়ে চলো দেখি। নিধিরাম রাস্তার ধারে একখানা ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল যে বাড়ির ওপরটা তো এখনও তৈরি হয়নি, বাবু তাই ওই বৈঠকখানাতে শুয়েই রাত কাটিয়ে দেন। বেশ, তাহলে ওই ঘরখানাই আমরা দেখতে চাই। নিধিরামের পেছনে পেছনে সকলে বৈঠকখানার ভেতরে প্রবেশ করল। বেশ বড় সড়ো ঘর, মেঝের উপরে কার্পেট পাতা, দিকে দিকে টেবিল, চেয়ার আর সোফা কোচ। এছাড়া রয়েছে 2 কেতাবের আলমারি, দুদিকে দেওয়ালে 2খানা ফ্রেমে বাঁধানো বড় আয়না, আর ঘরের কোণে একখানা ক্যাম্প খাট পাতা। জয়ন্ত শুধল, তোমার বাবু কি ওই খাটেই শুতেন? আজ্ঞে হ্যাঁ। জয়ন্ত পায়ে পায়ে এগিয়ে চলল সেই দিকে। অকস্মাৎ সকলকে চমকে দিয়ে ঘরের ভেতরে দুম করে একটা অদ্ভুত শব্দ হলো, এবং সঙ্গে সঙ্গে এখান ওখান থেকে দেখা গেল অভাবিত অগ্নিশিখার আরক্ত নৃত্য। প্রথমেই দাঁড়িয়েছিল জয়ন্ত, তার পেছনে নিধিরাম, আর তার পেছনে একসঙ্গে সুন্দরবাবু ও মানিক। বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়িয়ে জয়ন্ত তার বলিষ্ঠ বাহুর দ্বারা একসঙ্গে 3 জনকে মারল এক প্রকাণ্ড ধাক্কা। ঘরের দরজার ঠিক বাইরে তারা হুড়মুড় করে পড়ে গেল একেবারে আছাড় খেয়ে। পড়তে পড়তেই মানিক সচকিত দৃষ্টিতে দেখল তার পাশে শূন্যপথে এসে হাজির হলো জয়ন্তর দেহ। বরেনবাবুর বৈঠকখানার ভেতরটা তখন পরিণত হয়েছে এক বিশাল চুল্লিতে। হুহু রাঙা আগুন এবং কালো কুচকুচে ধোঁয়া ঘরের ভেতরটা যেন একেবারে আচ্ছন্ন করে ফেলেছে, এবং দরজা জানলার ভেতর দিয়েও বাইরে বেরিয়ে আসছে ক্রুদ্ধ অগ্নিশিখার পর অগ্নিশিখা। চারিদিকে এমনই ভীষণ উত্তাপ যে সেই ভয়াবহ অগ্নিগৃহের বাইরে থেকেও সকলের দেহ যেন ঝলসে যাওয়ার মতো। জয়ন্ত চিৎকার করে ডাকল, সুন্দরবাবু, শিগগিরই বাড়ি বাইরে বেরিয়ে আসুন। তখনও সুন্দরবাবু ভূতলশায়ী। 2-1বার ওঠার জন্য ব্যর্থ চেষ্টা করে যন্ত্রণা বিকৃত কণ্ঠে তিনি বললেন, কোমর ভেঙে গিয়েছে, আমার কোমর ভেঙে গিয়েছে, আমি আর উঠতে পারছি না। জয়ন্ত আর মানিক তখন সুন্দরবাবুকে চ্যাংতলা করে বাড়ির বাইরে নিয়ে এলো। নিধিরাম এর মধ্যে পালিয়ে গিয়ে রাস্তার বাইরে গিয়ে হাজির হয়েছে।
জয়ন্ত বলল, মানিক, দৌড়ে গিয়ে ফায়ার ব্রিগেডে ফোন করে দাও। দেখতে দেখতে রাস্তায় ভিড় জমে উঠল। ফোন করে এসে মানিক হাঁপাতে হাঁপাতে বলল, ভাই জয়ন্ত, ব্যাপারটা দেখে তো একেবারে হতভম্ব হয়ে গিয়েছি। কেমন করে হলো কিছুই তো বুঝতে পারছি না। প্রথমে আমিও ভ্যাবাচাকা খেয়েই গিয়েছিলাম, তবে অগ্নিকাণ্ডের এক মুহূর্তে আগে আমার সজাগ চোখ দেখেছিল একটা দৃশ্য, আর আমার সজাগ কান শুনেছিল একটা শব্দ। সঙ্গে সঙ্গে আমি সাবধান হতে পেরেছিলাম, নইলে এতক্ষণে আমরা কেউই প্রাণে বাঁচতাম না। আমি কিছুই দেখতে পারিনি, তবে একটা শব্দ শুনেছিলাম বটে। তুমি কিছুই দেখতে পাওনি? এতেই বোঝা যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে থেকেও তুমি এখনো পুরোপুরি গোয়েন্দা হতে পারোনি। আদর্শ গোয়েন্দার প্রধান কর্তব্য হচ্ছে সর্বদা সর্বদিকে পঞ্চেন্দ্রিয়কে সতর্ক বা জাগ্রত রাখা। আমি কি দেখেছিলাম জানো? বলো। অতর্কিতে একটা মূর্তি দরজার সামনে আবির্ভূত হলো, সেই কালো চশমা আর খাকি পোশাক পরা মূর্তি। পর মুহূর্তে সে একটা কাচের জাগ সজোরে ঘরের ভিতরে নিক্ষেপ করলে। জগটার মুখের কাছটা জ্বলন্ত। জ্বলন্ত কাচের জাগ? হ্যাঁ। আচ্ছা মানিক, তুমি কি কোনো গন্ধ পাওনি? গন্ধ পাওয়ার সময় দিলে কই? যা হাড় ভাঙা একটা ধাক্কা মেরেছিলে। ধাক্কা না মারলে তোমরা যে বাঁচতে না। কিন্তু গন্ধের কথা কি বলছো? আমি একটা গন্ধ পেয়েছিলাম, গ্যাসোলিনের গন্ধ। মানে কি যেন একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিল, এমন সময় ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এলো। বরেনবাবুর বাড়ি তখন দাউ দাউ করে চলছে। শত শত অগ্নিশিখা তখন রক্তসর্পের মতো শোষো করে উপরে উঠে যাচ্ছে, যেন আকাশকে ছোবল মারার জন্য। জয়ন্ত ডাকলো, সুন্দরবাবু, এখন আপনার অবস্থা কিরকম? প্রায় মারাত্মক। কোনো ক্রমে উঠে দাঁড়িয়েছি বটে, কিন্তু শরীরে আর পদার্থ নেই। একটিমাত্র দিনে ওই 2 বার প্রচন্ড আছাড় খাওয়া, এই বয়সে হজম করতে পারবো কেন ভায়া? এই বাড়ির ভেতর থেকে কোনো রকম সূত্র আবিষ্কারের সম্ভাবনা নেই। অগ্নিদেব সমস্তই নিশ্চিহ্ন না করে ছাড়বেন না। ফায়ার ব্রিগেডের কাজের অসুবিধা হবে, আমরা খানিক তফা থেকে দাঁড়ালেই ভালো হয়। ভিড় ঠেলে অগ্রসর হলো তারা। সুন্দরবাবু বললেন, কাচের জ্বলন্ত জাগ, গ্যাসোলিন, এসব কি বলছো জয়ন্ত? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমরা সাংঘাতিক শত্রুর পাল্লায় পড়েছি, তারা পদে পদে আমাদের অনুসরণ করছে। আসল ঘটনাস্থলে আমাদের আবির্ভাব দেখেই তারা কেবল ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়নি, আমাদেরও পুড়িয়ে মারার চেষ্টা করেছে। কিন্তু কাচের জাগ আর গ্যাসোলিনের গুপ্ত কথাটা কি? মনে করুন আপনি একটা কাচের জগের ভিতরে গ্যাসোলিন ভর্তি করলেন, তারপরে খালি ন্যাকড়া দিয়ে জগের মুখটা বন্ধ করলেন। ন্যাকড়া কতকটা অংশ পোলতের মতো বাইরে বের করে তাতেও ঢেলে দিলেন কিছুটা গ্যাসোলিন। তখন কাচের জগটা পরিণত হলো মারাত্মক বোমায়। বোমাই? তারপর? এই বোমা যে ব্যবহার করবে তাকেও রীতিমতো হুঁশিয়ার হয়ে থাকতে হবে। পোলতে আগুন দেওয়ার পরে সময় পাওয়া যাবে মাত্র 2 সেকেন্ড। তার মধ্যে জগটা নিক্ষেপ করতে না পারলে নিক্ষেপকারী বিপদের সম্ভাবনা। এমন বিটকেল বোমার কথা তো জীবনে কখনো শুনিনি। শোনা উচিত ছিল। আবিসিনিয়ার অধিবাসীরা ইটালির সঙ্গে যুদ্ধ করার সময় এরকম বোমাই ব্যবহার করত। আমি ভাবছি আমাদের মারবার জন্য যে লোকটা জগ ছুঁড়েছে তার কোনো ক্ষতি হয়েছে কিনা। ভিড়ের ভেতরে দাঁড়িয়ে একটি লোক অত্যন্ত মনোযোগ দিয়ে জয়ন্তের কথা শুনছিলেন। তিনি এগিয়ে এসে বললেন যে তাদের অনুমানই ঠিক। একটু আগে একজন কালো চশমা পরা লোক পাগলের মতো ছুটতে ছুটতে পথের ওপরে এসে বেহুশ হয়ে পড়ে যায়। তার সমস্ত পোশাকে আগুন লেগে গিয়েছিল। কয়েকজন মিলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মনে হয় সে আর বাঁচবে না। লোকটি যেখানে পড়ে গিয়েছিল সেখানে এখনও একটি ভাঙা চশমা আর একটি চশমার খাপ পাওয়া গেছে। লোকটিকে যে হাসপাতালে পাঠানো হয়েছিল তার নাম মেও হাসপাতাল। গঙ্গার ধারেই মেও হাসপাতাল। প্রবেশপথ স্ট্যান্ড রোডের ওপর। জয়ন্ত হাসপাতালের ভেতর প্রবেশ করল সদল বলে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক নতুন বিস্ময়। আগুনে পোড়া লোকটাকে কেউই হাসপাতালে নিয়ে আসেনি। বোকার মতো মাথা চুলকাতে লাগলো জয়ন্ত। কোনো হদিশ না খুঁজে পেয়ে সেও যেন অন্য সকলের মতোই অবাক। প্রথমেই মুখ খুলল মানিক। সে বলল, আমার কি সন্দেহ হয় জানো? অপরাধীর সঙ্গীরাও ছিল জনতারই ভেতরে। তারা আগুন পোড়া লোকটাকে নিয়ে হাসপাতালে পৌঁছে দেবে বলে গাড়ি নিয়ে চম্পট দিয়েছে। নইলে এরকম একটা মরমর মানুষ একেবারে উবে যেতে পারে না। আমারও মনে হচ্ছে মানিকের অনুমান সত্য। সুন্দরবাবু, যারা বরেনবাবুকে খুন করেছে তারা সাধারণ অপরাধী নয়। এমন করে বারবার আমাদের চোখে ধুলো দেওয়ার শক্তি যার তার হয় না। এ মামলার কিনারা করতে হলে আমাদের অনেক কাঠখড়ি পোড়াতে হবে দেখছি। কাঠই বলো আর খড়ই বলো, আজকে আমি কোনো কিছুই পোড়াতে রাজি নই।
আমার গোটা দেহটাই পাকা ফোড়ার মতন টন টন করছে। এই আমি সবেগে ধাবমান হলাম নিজের বাসার দিকে। এখন সামনে চীনের প্রাচীর থাকলেও আমাকে আটকাতে পারবে না। একটু দাঁড়ান সুন্দরবাবু, একটা কথা। এখনো কথা? সকাল থেকে তো ঝুড়ি ঝুড়ি কথা বলেও তোমার আশ মিটল না। আরও কথা আছে? কি কথা বলো? কলকাতায় শ্মশান আছে 3টে, কাশীমিত্রের ঘাট, নিমতলা আর কেওড়াতলা। এটা তোমার আবিষ্কার নয়, এ কথা সবাই জানে। শুনেছেন তো, যে লোকটা আজ আগুনে পুড়েছে তার বাঁচবার সম্ভাবনা কম। যদি সে মারা পড়ে তার দেহ যে কোনো একটা শ্মশানে নিয়ে যেতে পারে। ওই 3টে শ্মশানে পাহাড় দেওয়ার ব্যবস্থা করলে ভালো হবে। দেখা যাবে। আর কোনো কথা নেই তো? আর কোনো কথাই আমি শুনবো না কিন্তু। না সুন্দরবাবু, আপাতত আমার কথাটি ফুরালো। সুন্দরবাবুর প্রস্থান। জয়ন্তও মানিক বাড়ির পথ ধরল। সেই দিনই বিকেলের পর চায়ের পেয়ালা খালি করে জয়ন্ত বলল, মানিক, এবারের মামলাটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেন? কারণ প্রথমত ঘটনাস্থল থেকে কোনো সূত্র আবিষ্কার করার সুযোগই আমরা পাইনি। দ্বিতীয়ত কোন উদ্দেশ্যে বরেনবাবুকে খুন করা হয়েছে, তুমি কি তার কোনো শত্রুর কথা জানো? না। উদ্দেশ্যহীন হত্যা করে কেবল পাগল। কিন্তু আজ আমরা যাদের পাল্লায় পড়েছিলাম তারা যে পাগল নয় সে পরিচয় পেয়েছি আমরা পদে পদে। না, পাগল নয়, তারা অতি সুচতুর ব্যক্তি। কিন্তু কেন তারা বরেনবাবুকে খুন করলো? আমি কেমন করে বলবো? তুমি বরেনবাবুর পরিবারবর্গের কথা বলছিলে, তাদের কথা আরো ভালো করে বলো। বরেনবাবুর 2 বিয়ে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি আবার বিয়ে করেন। তার কোনো স্ত্রীরই সন্তান হয়নি। মানে বরেনবাবুর মাসিক আয় ছিল 6,000? হ্যাঁ। অর্থাৎ বাৎসরিক আয় 72,000 টাকা। বড় সামান্য টাকা নয়। এর চেয়ে ঢের কম টাকার জন্য পৃথিবীতে অনেক নরহত্যা আর রক্তপাত হয়েছে। তুমি কি মনে করো সম্পত্তির লোভেই কেউ বরেনবাবুকে খুন করেছে? আপাতত আমি কিছুই মনে করছি না। গোড়া থেকে অন্ধের মতো যে কোনো একটা সন্দেহের পিছনে ছুটোছুটি করা আমার স্বভাব নয়। এখন আমার মন হচ্ছে নতুন খাতার মতো, যার উপর সন্দেহজনক একটি লাইনও লেখা হয়নি। যাক সে কথা, বলো দেখি মানিক, বরেনবাবুর অবর্তমানে তার সম্পত্তির উত্তরাধিকারী হবে কে? খুব সম্ভব তার ছোট ভাই। বরেনবাবুর আর কোনো আত্মীয় নেই? আছেন 2 বোন, একজন সধবা আর একজন বিধবা। দুজনেই থাকেন শ্বশুর বাড়িতে। বরেনবাবুর ছোট ভাইয়ের নাম কি? নরেন্দ্রনাথ চৌধুরী। বরেনবাবুর পৈতৃক সম্পত্তির বাকি অর্ধাংশ অধিকার সূত্রে তিনিও পেয়েছিলেন। নয়নবাবুর বয়স কত? 30-এর বেশি হবে না। সব চরিত্র? যতদূর জানি আর সব দিক থেকেই ভালো। অত্যন্ত সরল, সজ্জন, নম্র, বিনয়ী আর পরোপকারী। কিন্তু থামলে কেন? কিন্তু কি? ভীষণ তার ঘোর দৌড়ের নেশা। অধিকাংশ সম্পত্তি তিনি খুইয়েছেন ওই ঘোড়ার পেছনে। তার আগে নিজেরও রেসের ঘোড়া ছিল। আমি নয়নবাবুর সঙ্গে আলাপ করতে চাই। তিনি এখন দেশে আছেন। দাদার মৃত্যুর খবর পেলে নিশ্চয়ই তিনি কলকাতায় আসবেন। হ্যাঁ, তাতে 2 ভাইয়ের ভেতরে অত্যন্ত সদ্ভাব ছিল। দুজনেই দুজনকে ভালোবাসতেন। আজ থাকে প্রসঙ্গ। এখন অন্য একটা দরকারি কথা শোনো। বলো। যে লোকটা কাচের জ্বলন্ত জাগ ছুঁড়েছিল, তার ভাঙা চশমা, চশমার খাপখানা আমার হস্তগত হয়েছে, জানো তো? চশমার খাপের ভেতরে এক টুকরো চিঠি পেয়েছি। এ নাও, তুমি পড়ে দেখো। কাগজের ভাঁজ খুলে মানিক পড়ল। বিজয়, আজ রাত 10টার সময় 10 নম্বর রামবাবু লেনে আমার সঙ্গে দেখা করতে ভুলো না। মানিক শুধুল, রামবাবু লেনটা কোথায়? বেহালায়। চিঠির তারিখ দেখেছ? বিজয়ের আজই রামবাবু লেনে যাওয়ার কথা। চিঠি যে লিখেছে তার নাম নেই। নামটা আমাদেরই আজ আবিষ্কার করতে হবে। অর্থাৎ বিজয় এখন কুপকাত। সুতরাং তার বদলে আমরা দুজনে আজকে সন্ধ্যার পরে রামবাবুর লেনে যাত্রা করব। কেমন, রাজি? নিশ্চয়ই, কিন্তু হুঁশিয়ার, সঙ্গে রিভলভার নিতে কিন্তু ভুলে যেও না। সন্ধ্যা এবং রাত্রির সন্ধিক্ষণ। কৃষ্ণপক্ষের একটি রাত। প্রথম দিকে খানিকটা ভাঙা চাঁদের আলো ছিল বটে, কিন্তু তারপরেই পৃথিবী ছেয়ে গেল অন্ধকারে। জয়ন্ত কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই আবিষ্কার করতে পারল রামবাবু লেনের 10 নম্বরটিকে। খুব সম্ভব সেটা কোনো বাগান বাড়ি। চারিদিকে প্রাচীর, ফটকের রেলিংয়ের ভেতর দিয়ে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। গাছপালার মাঝখানে একখানা বড় তেতলা বাড়ি, কিন্তু ফটকে বাইরে থেকে তালা দেওয়া। বাড়ির কোনো দরজা বা জানলা দিয়ে একটু আলো পর্যন্তও দেখা যাচ্ছে না।
জয়ন্ত বলল, দেখে মনে হচ্ছে বাড়িখানা খালি, এখনো তো 10টা বাজতে অনেক দেরি। আপাতত আমাদের কি করা উচিত মানিক? হয় পাঁচিল টপকে ভেতরে যাওয়া, নয় রাস্তার ওপাশ থেকে গাছের উপর চড়ে চারিদিকে নজর রাখা। উত্তম, আমরা শেষোক্ত উপায় অবলম্বন করব। খানিকক্ষণ হনুমানের মতো একটু কাটানো যাক। তারা গাছে উঠে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। নিচে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে বটে, কিন্তু তাদের কেউই সেই 10 নম্বর বাগান বাড়িটির দিকে ফিরেও তাকাচ্ছে না। বেজে গেল রাত 10টা। জয়ন্ত বলল, অন্ধকার আজ আমাদের চোখ অন্ধ করতে পারবে না। বাগানবাড়ির ফটকের পাশেই একটা সরকারি আলো আছে। আমাদের ফাঁকি দিয়ে কারোর পক্ষে ফটকের ভেতরে ঢোকা সম্ভব হবে না। কেউ কি আজ ওই ফটক খুলতে আসবে? আমার মনে হয় বিজনের দুর্ঘটনার জন্য আজ ওদের আড্ডা ওখানে আর বসবে না। তা অসম্ভব নয়, তবুও আরো কিছুক্ষণ পাহারা দেওয়া যাক। রাত 11টা বাজল। মানিক বলল, ভাই জয়ন্ত, আর নয়, খামোখা মশাদের রক্ততৃষ্ণা নিবারণ করে লাভ নেই। পুনর্বার ভূমিষ্ঠ হওয়া যাক। কথাস্তু, কিন্তু বাগানের ভেতরটা একবার চোখ না বুলিয়ে আমি এই জায়গা ত্যাগ করব না। রাস্তায় আর পথিকদের পদশব্দ নেই। জয়ন্ত আর মানিক হাজির হলো প্রাচীরের ওপারে, বাগানের ভেতরে। অন্ধকারের ছায়ার মতন খানিকক্ষণ এদিকে ওদিকে ঘুরে জয়ন্ত বলল, এত বড় বাগান, এত বড় বাড়ি এমন খালি পড়ে থাকা স্বাভাবিক নয়। মালির ঘর পর্যন্ত বাইরে থেকে তালা বন্ধ, এই জন্য কেমন কেমন মনে হচ্ছে। এসো মানিক, একবার বাড়ির ভেতরটা পরীক্ষা করা যাক। দালান পার হয়ে সামনে যে দরজাটা পাওয়া গেল তাতে কুলুপাটা ছিল না। জয়ন্ত আর মানিক ভেতরে প্রবেশ করে টর্চের আলোতে দেখলো সেটা হচ্ছে কোনো হল ঘর, বেশ সাজানো গোছানো। বড় বড় আরশি, মার্বেলের টেবিল, সোফা কৌচ, শ্বেতপাথরের মূর্তি, আর একদিকে ঢালা বিছানা পাতা। তার উপর তাকিয়ার ভিড়। জয়ন্ত বলল, এ ঘর ব্যবহার করা হয়, দরজা পর্যন্ত খোলা, অথচ বাড়িতে মানুষ নেই। সন্দেহজনক। বাড়ির অন্য ঘরগুলো সাবধানে দেখতে হবে। টর্চের আলো নিভিয়ে তারা অগ্রসর হলো বাইরের দিকে। আচম্বিত অন্ধকারের মধ্যে থেকে অনেকগুলো মূর্তি তাদের উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। এত হঠাৎই অভাবিত এই ঘটনাটা ঘটল যে তারা বাধা দেবার বা একখানা হাত তোলবার পর্যন্তও সময় পেল না। এরপর দুজন মানুষ কথা বলতে লাগলো। তাদের একজনের গলা কিছুটা কর্কশ। বেঁধে ফেল, ওদের দুজনেরই হাত পিচ মোড়া করে বেঁধে ফেল। বড্ড অন্ধকার যে, আলো জ্বালবো নাকি? না না, খবরদার, আমাদের শ্রীমুখগুলো দর্শনের সৌভাগ্য ওদের দিতে রাজি নই আমি। একটু পরেই তো ওদের প্রাণ পাখি খাঁচা ছাড়া হবে, এখন আর ওদের ভয় করে দরকার কি? ভয়? আমি কি ভয় পাবার ছেলে? ভয় নয় রে, ভয় নয়, এ হচ্ছে সাবধানতা। জানিস তো, সাবধানের মার নেই। জয়ন্ত মানিকের হাতে পড়ল কঠিন বাঁধন। কারা তাতে টর্চ আর রিভলভার কেড়ে নিল। শোনো মহাগোয়েন্দা জয়ন্ত, ঘরের ভিতরে আমরা আছি 10 জন লোক, আর আমাদের 4 জনের হাতে আছে গুলি ভরা রিভলভার। তোমরা যদি চেঁচাবার চেষ্টা করো তাহলে সেই চিৎকারই হবে তোমাদের এই জীবনের সর্বশেষ চিৎকার। অতএব বোবা হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকো। জয়ন্ত, তুমি আমাদের বন্দি করতে চাও? তুমি হুকুম দিয়েছ আমাদের বোবা থাকতে, তবে আবার প্রশ্ন করছো কেন? আচ্ছা, নতুন হুকুম দিচ্ছি, তুমি আস্তে আস্তে কথা কইতে পারো। কি অনুগ্রহ? ব্যঙ্গ রাখো। বলো, তুমি এসেছিলে আমাদের বন্দি করতে? তুমি যে কোন মহাপুরুষ তা না জেনে কেমন করে বলি তোমাকে আমি বন্দি করতে চাই কিনা? আত্মপরিচয় দেবার ইচ্ছা আমার নেই। তাহলে তোমার প্রশ্ন হয়ে রইল উত্তরহীন। তবে কি তুমি এখানে এসেছিলে কেবল নির্মল বায়ু ভক্ষণ করতে? তাও না। তবে? সত্যি কথা বলবো? হ্যাঁ, আমি নিজে প্রায় সত্য কথা বলি না, কিন্তু আমি সত্য কথা শুনতে ভালোবাসি। আমার কথাগুলো রবি ঠাকুরের কবিতার মতো নয়। মানে? তুমি ভারী স্পষ্ট ভাষায় কথা বলছো। হ্যাঁ, আমি স্পষ্ট কথা বলতে চাই আর শুনতে চাই। সাধু সাধু। আবার ব্যঙ্গ? বলো, কেন তুমি এখানে এসেছিলে? তোমার প্রশ্ন যে আর একটা হুকুমের মতো শোনাচ্ছে। হ্যাঁ তাই, কেন এখানে এসেছিলে? যদি না বলি? বধ করব। যদি বলি? তাহলেও তোমরা বাঁচবে না। হরে দরে সে হাঁটু জল। হাঁটু জল নয় বাবা, গভীর জল। বুঝলাম না। তোমাদের হাত পা বেঁধে থলেই পুড়ে এই বাগানের পুকুরে গভীর জলে নিক্ষেপ করব। খাসা
মৃত্যুটা রোম্যান্টিক হবে বলে মনে হচ্ছে। শোনো মহাগোয়েন্দা জয়ন্ত, কি হুকুম জানাব? তোমরা এখানে কেন এসেছিলে আমার মুখেই শুনবে? জানাব হাত গুনতে জানেন নাকি? ওরে হাদারাম, আমি হাত গুনতে জানি না। আমি জানি 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 ছাড়া আর কিছুই হতে পারে না। অপূর্ব আবিষ্কার। আবিষ্কার নয় রে, সহজ সত্য। সত্য কোনোদিনই সহজ নয়। তাই নাকি? সত্য সহজ হলে খ্রিস্টদেবকে আর ক্রুশবিদ্ধ হয়ে প্রাণ দিতে হতো না। তুমি খালি মহাগোয়েন্দা নয়, মহাদার্শনিকও। দার্শনিক অর্থাৎ ভালো করে দর্শন করাই হচ্ছে গোয়েন্দার প্রধান আর প্রথম কর্তব্য। তাহলে শোনো, আজ সকালে তোমার চর্মচক্ষু যা দর্শন করেছিল তা ঠিক নয়। কথাটা একটু ভালো করে বুঝিয়ে দাও। তুমি একটা চিঠি পড়ে এখানে এসেছো তো? হ্যাঁ। সেই চিঠিতে বিজয় নামে কোনো ব্যক্তিকে এই বাগান বাড়িতে আসতে বলা হয়েছিল। সেই চিঠিখানা আমি লিখেছিলাম। তারপর? কিন্তু বিজয় নামধারী কোনো ব্যক্তিকে আমি চিনি না। বটে। ওই চিঠির বিজয় হচ্ছে কাল্পনিক ব্যক্তি। তা এতখানি কল্পনা শক্তি প্রয়োগের কারণ কি? আমি তোমাকে ভুলিয়ে এখানে আনতে চেয়েছিলাম। ভুলিয়ে? হ্যাঁ, চিঠি শুদ্ধ চশমার খাপখানা আমরা ইচ্ছা করেই সেখানে ফেলে রেখে এসেছিলাম, কারণ আমি জানতাম চিঠিখানা তোমাদের হস্তগত হবেই। তোমার কথা শুনে কবি মাইকেলের ভাষায় বলতে সাধ করছে, তব বাক্যে ইচ্ছা মরিবারে। আমাকে এখন গাধা বললেও রাগ করব না। ফাঁদে পা দিয়েছ, এখন আর আত্মলঞ্চনা করে লাভ নেই। আমার মতো গারলের বেঁচে থাকা উচিত নয়। তা তুমি বাঁচবে না, তুমিও না, তোমার বন্ধুও না। কিন্তু তোমার এই আদেশ আমি শিরোধার্য করতে রাজি নই। দেখা যাবে। এই সঙ্গে ভূত সুন্দর গোয়েন্দাকেও জমলয়ের পথে পাঠাতে পারলে সুখী হতাম। তার উপরে আবার অনেক দিনের রাগ। যাক, তোমাদের একটা পরিচয় পাওয়া গেল। সুন্দরবাবুর উপরে তোমাদের অনেক দিনের রাগ। তাহলে তুমি একটা পুরনো পাপী। তোমার নাম জানা আর অসম্ভব হবে না। মূর্খ, তুমি যে কালকে সূর্যোদয় পর্যন্ত দেখতে পাবে না। তোমার এই ধারণা ভ্রান্ত। আমার ধারণা ভ্রান্ত? মরবার ভয়ে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি রে? মরবো না আমি, মরবে তুমি। আমায় কে মারবে? সুন্দরবাবু। কোথায় সে? এইখানে, এই বাগানে। আমি কি প্রলাপ শুনছি? মোটেই না। ওই শোনো সুন্দরবাবুর গলা। তিনি সদবলে তোমাদের গ্রেপ্তার করতে আসছেন। কই, আমি কারোর গলা তো শুনছি না। জয়ন্ত চিৎকার করে ডাকলো, সুন্দরবাবু, সুন্দরবাবু। দূর থেকে সাড়া এলো, যাচ্ছি ভাইয়া, কোনো ভয় নেই। সুন্দরবাবু শীঘ্রই আসুন। আরও কাছ থেকে সাড়া এলো, এই যে আমরা এসে পড়েছি। এরপরে ঘরের লোকগুলো দ্রুত পদশব্দ তুলে বাইরে পলায়ন করলো। মানিক সবিস্ময়ে বলল, সুন্দরবাবুকে তুমি কখন খবর দিলে? অন্ধকারে মৃদু হেসে জয়ন্ত বলল, কোথায় সুন্দরবাবু? তুমি কি ভুলে গিয়েছো আমি ভেনলটিকুইজম জানি? এদেশি ভাষায় তার একটি গালফড়া নাম আছে, দুরাগতা শব্দানুকরণ। দেখেছো তো ভাই, যথাসময়ে সব বিদ্যেই কাজে লাগে। জয়ন্তদের চায়ের আসর। তরল পানীয়ের সঙ্গে নিরেট খাবারেরও অভাব নেই। স্যান্ডউইচ, নিমকি, ডিম, কেক। জয়ন্ত মানিকের চায়ের সঙ্গে 2 টুকরো টোস্ট পেলেই যথেষ্ট। কিন্তু প্রভাতী এই চায়ের বৈঠকটিতে প্রত্যহই অলঙ্কৃত করে থাকেন সুন্দরবাবু। তার কথা স্বতন্ত্র। ভুরি ভোজন ছাড়া অসাধারণ উদরদৃষ্টি পুলকিত করতে চাইত না সে কোনো দিনই। যথাসময়ে সুন্দরবাবুর প্রবেশ। তিনি এসেই বলে উঠলেন, চাটা শুরু হয়ে গেছে দেখছি। যা কাজের ভিড়, ঘড়ির কাঁটা ধরে আসাটা অসম্ভব। সাধু সুন্দরবাবু, সাধু। কাল রাত্রে আমাদের জন্য অত খাটুনি খেটেও আজ সকালেই আবার কাজের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছেন। ধন্য আপনার কর্তব্যনিষ্ঠা। কাল রাত্রে আমি আবার কখন তোমাদের জন্য খেটে মরেছি? তুমি কি সকালের কথা বলছো? হ্যাঁ, কাল সকালে আমি 2-2 রাম আচার খেয়েছি। গায়ের ব্যথা এখনো মরেনি। না না, আমি কাল রাত্রের কথাই বলছি। মানিক কি বলতে চায় জয়ন্ত? কাল রাত্রে আমি তো শয্যাশায়ী ছিলাম। গায়ের ব্যথা কমাবার জন্য স্ত্রীকে বারবার ওষুধ মালিশ করে দিতে হয়েছিল। হ্যাঁ সুন্দরবাবু, কাল রাত্রে আমরা প্রাণে বেঁচেছি কেবল আপনার জন্যেই। তা সে কথা পরে হলেও চলবে। আগে আপনি চা খান, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হোক গে চা ঠান্ডা। তোমাদের আজব কথা শুনেই এদিকে যে আমার মাথা গরম হয়ে উঠেছে। কাল রাত্রে আমি তোমাদের প্রাণ বাঁচাবার কোনো চেষ্টাই করিনি। আহা, আমাদের বিনয়বাবু কি বিনয়ী! বিনয় নিকুচি করেছে।
আমি হলফ করে বলতে পারি, কাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত বিছানা ছেড়ে একবারও নামিনি। সুন্দরবাবু, ভয়ে ভয়ে একটা কথা বলবো। কথা আবার কি? আপনি সামনাবুলিষ্ট নন তো? মানে? আপনার নিদ্রা ভ্রমণের কোনো ব্যাধি নেই তো? ও ব্যাধি শত্রুর হোক, তোমাদের হলেও দুঃখিত হব না। আমি কি আপনার শত্রু? মাঝে মাঝে আমার সেই সন্দেহই হয়। আচ্ছা সুন্দরবাবু, আপনি কি বলতে চান যে কাল রাত্রে বেহালার এক বাগান বাড়িতে আপনারা পাহারা দিতে যাননি? অসম্ভব, মিথ্যে কথা। ওই বাগানে একদল লোকের হাতে যে আমরা বন্দী হয়েছিলাম, আপনি তো আমাদের উদ্ধার করে এনেছেন। আরব্য উপন্যাসের যে কোনো গল্প এর থেকে সত্য। তোমার মাথা খারাপ হয়ে গেছে মানিক। জয়ন্ত আমার সাক্ষী। রাগ করবেন না সুন্দরবাবু, আসুন এই চেয়ারে এসে বসুন। এই নিন স্যান্ডউইচ, এই নিন নিমকি, ডিম, কেক। এইবারে খেতে খেতে চুপ করে আমার কথা শুনুন, একেবারে অমূলক কথা বলছে না। তোমারও মতে মানিক সত্যি কথাই বলছে? তাহলে এই রইল তোমার চায়ের পেয়ালা, আর এই রইল স্যান্ডউইচ আর যত কিছু ঘোড়ার ডিম। এই পাগলাগারদ ছেড়ে আমি এখন থানায় যেতে চাই। আরে শুনুন মশাই শুনুন, আপনি ঘটনাস্থলে সশরীরে হাজির থেকে আমাদের বাঁচাননি বটে, কিন্তু আমরা প্রাণে বেঁচেছি আপনারই নামের জোরে। বটে? তাই নাকি? আচ্ছা, তাহলে তোমাদের কাহিনী শুনতে আমি নারাজ নই, বলো। জয়ন্তের কাহিনী শুনতে শুনতে সুন্দরবাবুর চোখ যেন বিস্ফারিত হয়ে উঠতে লাগলো। তিনি যেন খেতে পর্যন্তও ভুলে গেলেন। অনেক কষ্টে আত্মস্থ হয়ে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, আমি স্বীকার করছি তুমি একটা জিনিয়াস। একেই বলে শূন্য হাতে কড়ি খেলা। তোমার প্রত্যুৎপন্নমতি হচ্ছে বিস্ময়কর, কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয় ভায়া, অপরাধীদের পালের গোদাকে একবারও তুমি দেখতে পেলে না। সেজন্য দায়ী অন্ধকার। লোকটার গলার আওয়াজ আধা কর্কশ আধা কোমল, তাই না? হ্যাঁ, শুনলে মনে হয় একজন মানুষ যেন দুজনের গলায় কথা বলছে। এরকম কণ্ঠস্বর আমি জীবনে কখনো শুনিনি। আপনি শুনেছেন? কই, মনে পড়ছে না তো। ভালো করে মনে করে দেখুন। সে আপনাকে চেনে, আপনার ওপরে তার ভারী আক্রোশ। আমার দৃঢ় বিশ্বাস সে হচ্ছে কোনো পুরনো পাপী। কখনো না কখনো আপনার পাল্লায় গিয়ে পড়েছিল, আর আপনার কাছ থেকে জামায়াতও সে পায়নি। সুন্দরবাবু স্মৃতিসাগরে নিজের মনকে ডুবিয়ে দিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন, কিন্তু তিনি নতুন কোনো তথ্যই সংগ্রহ করতে পারলেন না। জয়ন্ত বলল, বেশ, তাহলে আর একটা কাজ করবেন, সে বাগান বাড়িখানা আশেপাশে পুলিশের গুপ্তচর মোতায়েন রাখবেন। বেশ, পাহাড়ের ব্যবস্থা করব। হঠাৎ বেজে উঠল টেলিফোনের ঘণ্টা। জয়ন্ত ফোন ধরে বলল, হ্যালো। মিনিটখানেক পরে ফোন ছেড়ে দিয়ে জয়ন্ত তাড়াতাড়ি জামাটা টেনে নিয়ে বলল, সুন্দরবাবু উত্তিষ্ঠিত, জাগ্রত। নিমতলা শ্মশানে এইমাত্র একটা আগুনে পড়ে মৃতদেহ এসেছে। চলো মানিক, জলদি। নিমতলা শ্মশান। সুন্দরবাবুর সঙ্গে জয়ন্ত ও মানিকও মোটর থেকে নেমে পড়ল, কিন্তু আবার ব্যর্থতা। পুড়ে মরা লাশটিকে পাওয়া গেল বটে, কিন্তু সেই মৃতদেহটা যারা নিয়ে এসেছিল তাদের কোনো পাত্তাই পাওয়া গেল না। পুলিশের যে জমাদারকে শ্মশানের ওপর নজর রাখার জন্য নিযুক্ত করা হয়েছিল, তার দিকে ফিরে সুন্দরবাবু বললেন, তুমি কি সাক্ষী গোপালের মতো হা করে তাকিয়ে বসে গঙ্গে ঢেউ গুনছিলে? জমাদার বলল, আমার কোনো দোষ নেই হুজুর, লাশ তো আমি আটকেছিলাম। যারা লাশ এনেছিল তাদের আটকালে না কেন? তারা ডাক্তারের সার্টিফিকেট দেখালো। আমি বললাম ওতেও চলবে না, থানার বড়বাবু এসে যদি হুকুম দেন তবেই তোমাদের লাশ পোড়াতে পারবে। তাদের একজন বলল, বেশ, লাশ এখানেই রইল, আমরা লরিতে এসে তোমাদের বাবুর জন্য অপেক্ষা করছি। লরি? হ্যাঁ হুজুর, মরাটা এনেছিল তারা একটা লরির ওপরে চাপিয়ে। তারপর? তারা আবার লরির ওপরে গিয়ে উঠল, তারপর লরিখানা হুশ করে ছুটে চোখে আড়ালে চলে গেল। আর তুমি ফ্যাল করে তাকিয়ে দাঁড়িয়ে রইলে? তাছাড়া আর কি করবো হুজুর, মানুষ তো আর লরির সঙ্গে ছুটতে পারে না। লরিতে কত লোক ছিল? 4 জন। তাদের আবার দেখলে চিনতে পারবে? সবাইকে ভালো করে দেখবার সময় পাইনি, তবে যে লোকটা আমার সঙ্গে কথা বলছিল তার চেহারা আমার মনে আছে। সে কিরকম দেখতে? খুব কালো, খুব রোগা আর খুব ঠ্যাঙা, চোখে কালো চশমা। জয়ন্ত, শুনছো? শুনছি, কিন্তু শুনে কি হবে, তাকে তো ধরতে পারলাম না। তারপর জমাদার, তুমি ডাক্তারের সার্টিফিকেটের কথা কি বলছিলে না? হ্যাঁ হুজুর, এই নিন সেই সার্টিফিকেট। সুন্দরবাবু, ও নিয়ে মাথা ঘামিয়ে আর সময় নষ্ট করবেন না।
আমি হলপ করে বলতে পারি, ওখানে হচ্ছে জাল সার্টিফিকেট। তার চেয়ে লাশটা দেখবেন চলুন, যদি কোনো সূত্র পাওয়া যায়। শ্মশানের আঙিনার ওপর পড়েছিল মৃতদেহটা। মরাটাকে পাহারা দিচ্ছিল একজন জীবন্ত লাল পাগড়ি। খাটের ওপর থেকে নতুন কাপড়ের আবরণ সরিয়ে দেখা গেল একটা ভয়াবহ অগ্নিদগ্ধ মানুষের বিকৃত দেহ। সুন্দরবাবু বললেন, এখন এই লাশটাকে নিয়ে কি করা যায় জয়ন্ত? মর্গে পাঠিয়ে দিন, এর ফটো তুলে কাগজে বিজ্ঞাপন দিন, দেখুন কেউ যদি শনাক্ত করতে পারে। তুমি নতুন কোনো সূত্রটুত্র আবিষ্কার করতে পারলে? হুম, এখন কি করতে চাও? সূত্র আবিষ্কারের জন্য অন্য কোথাও যেতে চাই। সে কোথায়? বরেনবাবুর বাড়িতে। সেখানকার সব সূত্র তো অগ্নিদেব গ্রাস করেছেন। আমি জানতে চাই বরেনবাবুর ছোট ভাই কলকাতায় এসেছে কি না। নরেন্দ্র সুন্দর রায়চৌধুরী? হ্যাঁ। বেশ, চলো। সকলেই মোটরে গিয়ে উঠল। খানিকক্ষণ পরেই গাড়ি নরেনবাবুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তখন সেখানে আগুন জ্বলছিল না বটে, কিন্তু সেই অসম্পূর্ণ বাড়ির চারিদিকে বিরাজমান ক্রুদ্ধ অগ্নিশিখার কালো দংশন চিহ্ন। চৌকাঠের ওপরে ম্রিয়মান মুখে উবুড় হয়ে বসেছিল বরেনবাবুর ভৃত্য। তিনি বললেন যে ছোটবাবু খবর পেয়ে দেশ থেকে ফিরে এসেছেন, গিয়েছেন তার ছোট বোনের বাড়িতে, অর্থাৎ অন্নপূর্ণা দেবীর বাড়িতে। সুন্দরবাবু গজগজ করে বললেন, আমরা যেন স্রোতের শ্যাওলা ক্রমাগতই ভেসে বেড়াচ্ছি। শেষ পর্যন্ত ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকব তা ভগবানও জানেন কিনা সন্দেহ। মানিক বলল, দুনিয়ার মালিক ভগবানের হাতে অনেক কাজ। আমরা কোথায় ঠেকবো না ঠেকবো তা নিয়ে ভগবানের কোনো ভাবনার সময় নেই। গাড়ি প্রবেশ করলো বারাণসী ঘাট স্ট্রিটের ভিতরে। মানিক বলল, ওই বাড়িখানা, ওই যে সামনে একখানা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। অন্নপূর্ণা বাড়ির ভেতর থেকে একজন বেরিয়ে ট্যাক্সির ওপর চড়ে বসল। ট্যাক্সিখানা সচল হয়ে জয়ন্তদের গাড়ির পাশ দিয়েই ছুটে বেরিয়ে গেল। আচম্বিতে জয়ন্তও নিজের গাড়ির মোড় ফিরিয়ে নিল। মানিক সবিস্ময়ে বলল, ও কি, কোথায় যাও? ট্যাক্সির পিছনে। কেন হে? দেখতে পেলে না, সে কালো খুব রোগা আর ঝ্যাঙা লোকটা। মোটরের মোড় ফিরিয়েই জয়ন্ত দেখল ট্যাক্সিখানা হঠাৎ ডান দিকের রাস্তা ধরে সাঁত করে অদৃশ্য হয়ে গেল। জয়ন্তও সেই রাস্তা ধরল। ট্যাক্সিটা তখন হয়ে উঠেছে আরও দ্রুততর। জয়ন্তদের মোটরেও গতি বেড়ে উঠল। দুখানা গাড়ি সেই মারাত্মক দৌড় দেখে সচকিত পথিকেরা যেন ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে যেতে লাগলো চারিদিকে। আরে রে, কালো চশমা তো! আজ তোকে খাপে না পুড়ে ছাড়বো না। আরো জোরে জয়ন্ত, আরো জোরে। আর জোরে নয়, আর জোরে গাড়ি ছোটালে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক বলেছ মানিক, খুনি ধরতে গিয়ে আমরাও মানুষ খুন করবো নাকি? তার চেয়ে তুমি এক কাজ করো, ট্যাক্সিখানা রিভলভারের নাগালে বাইরে যায়নি, তুমি গুলি ছুড়ে ওদের টায়ার ফুটো করে দাও, পারবে? মানিক রিভলভার বার করে ঘোড়া টিপল। একবার, দুবার, তিনবার। তৃতীয় গুলি বিদ্ধ হলো একখানা টায়ারে। দুম করে জাগলো একটা আর্তনাদ। ট্যাক্সির দৌড় বন্ধ হলো। তার এক পাশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল জয়ন্তদের মোটর। গাড়ি থেকে নেমে ট্যাক্সির হুটে মাথা চালিয়ে দিয়ে হতভম্ব সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, আরে, এই যে ভানুমতির খেল! কোথায় গেল সেই বেটা কালো চশমা? আপনার ঘুঘু এবারেও ফাঁকি দিয়েছে ফাঁদকে। কিন্তু কেমন করে? ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করুন। ড্রাইভার! হুজুর। আর হুজুর বলে আদিক্ষেতা করতে হবে না, সোজা জবাব দে, তোর বাবু বেটা গেল কোথায়? ও রাস্তা থেকে মোড় ফিরতেই বাবু আমাকে 3খানা 10 টাকার ছুঁড়ে মেরে লাফিয়ে পড়লেন। ভাড়ার বকশিস বললেন, জোরসে চালাও, থেমো না। আর তুমিও অমনি তার হুকুমে ভোদড় মারলে? এত টাকা বকশিস পেলে কে না কথা শোনে হুজুর, কিন্তু আমার লাভের গুড় পিঁপড়ে খেয়েছে। আপনারা আমার টায়ার ফাটিয়ে দিয়েছেন। বেশ করেছি, এখনো তো তোর মাথা ফাটায়নি, এই তোর ভাগ্যি। আমার মাথা ফাটাবেন কেন হুজুর? ডাঙা এসে তুই নৌকা ডুবিয়ে দিলি বলে। আমি কিছুই জানি না হুজুর। ও বাবুকে আমি এর আগে কখনো দেখিনি। বেশ, থানায় গিয়ে ও কথা বলিস। আমি কেন থানায় যাব? সুন্দরবাবু কোনো জবাব দিলেন না। পাশেই ছিল একজন পাহারাওয়ালা। সুন্দরবাবু তারই হাতে ট্যাক্সিওয়ালাকে সঁপে দিলেন। সুন্দরবাবু বললেন, আমার কি মনে হয় জানো, খুনি আমাদের জয়ন্তের চেয়েও চালাক। খুনি জয়ন্তের থেকে চালাক কিনা জানি না, কিন্তু আপনার থেকে যে চালাক সে বিষয়ে একটুও সন্দেহ নেই। যা মুখে আসে বলো, তোমার কাছে আমি ছাই ফেলতে ভাঙাকুলো ছাড়া তো আর কিছুই না। যা বললাম সত্যি। প্রমাণ দাও। যা সপ্রকাশ, তার জন্য কোনো প্রমাণের দরকার নেই।
মানে? দুপুর রোদ্রে আকাশে সূর্য আছে কি না সেটা জানার জন্য কেউ কিন্তু প্রমাণ খোঁজ করে না। আরে রেখে দাও তোমার বাগাম্বর। আমি খুনির মতো চালাক না হতে পারি, কিন্তু তোমার মতো নিরেট গর্ধব নই। জয়ন্ত মনে মনে কি যেন চিন্তা করছিল। হঠাৎ সে বলে উঠল, মানিক, তোমার কি বিশ্বাস আমরা নতুন কোনো সূত্র পাইনি? তাই তো আমার ধারণা। তোমার ধারণা ভ্রান্ত। কেন? বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলো, অন্নপূর্ণা দেবী বরেনবাবুর কোন বোন? শতবা ছোট বোন। তার সন্তান আছে? না। তুমি বলেছিলে বরেনবাবুর মৃত্যুর পরে তার ভাই নরেনবাবুই সম্পত্তির উত্তরাধিকারী হবেন। হ্যাঁ। নরেনবাবু সন্তানাদি কি? তিনি বিয়েই করেননি। জুয়া খেলে তিনি সম্পত্তির অধিকাংশই উড়িয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ। তাহলে এখন তার টাকায় টানাটানি। খুব সম্ভব তাই। এখনো তার জুয়ার নেশা আছে। থাকতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু তুমি এসব প্রশ্ন করছো কেন? মানিক, একটু মাথা ঘামাও, ভালো করে ভেবে দেখো। নরেনবাবু যে বাড়িতে এসে উঠেছেন সেখান থেকে ওই কালো চশমা পরা রোগা ঢ্যাঙা লোকটা বেরিয়ে এলো কেন? ও যে খুনিদের দলের লোক তাতে আর কোনো সন্দেহই নেই। কিন্তু ওই বাড়ির সঙ্গে ওর কিসের সম্পর্ক? ও লোকটা অন্নপূর্ণা দেবীর স্বামী নয় তো? নিশ্চয়ই নয়। অন্নপূর্ণা দেবীর স্বামীকে আমি চিনি। তবে কি লোকটা নরেনবাবুর বন্ধু? আমি জানি না। কিন্তু জানতে হবে মানিক, জানতেই হবে। সবার আগে ওটাই জানা দরকার। আজ একটা বিশাল বড় সূত্র পেলাম। চলো নরেনবাবুকে নিয়ে একটু নাড়াচাড়া করে আসি। কিন্তু বন্ধু, মানুষ চেনা বড় দায়। পথে আস্তে আস্তে সুন্দরবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন, ঠিক ঠিক ঠিক। মানিক সচমকে বলল, কি ব্যাপার? সুন্দরবাবুর মগজের ভেতরে ঝড় উঠল নাকি? ঝড় নয় মূর্খ, ঝড় নয়। তবে? আমি চিন্তা করছিলাম। চিৎকার করে আবার কেউ চিন্তা করে নাকি? চিৎকার করে কেউ চিন্তা করে না বটে, কিন্তু চিন্তা করার পরে লোকে অনায়াসে চিৎকার করতে পারে। বেশ, চিন্তামণি মশাই, আপনার মূল্যবান চিন্তাটা কি শুনি। এ না হয়ে যায় না। কি না হয়ে যায় না? ওই নরেনবাবু। হ্যাঁ বলুন। ওই নরেনবাবুটির ওপরে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। কেন? জয়ন্ত ঠিক আন্দাজ করেছে। নরেন্দ্রবাবু লোকটি বড় সহজ মানুষ নয়। খুনিদের দলের সঙ্গে যে তার সম্পর্ক পাতায়। থামুন, আপনার চিন্তার দৌড় আমি বুঝতে পেরেছি। আপনার চিন্তাকে আর অতটা দৌড়দৌড়ি করতে দেবেন না। হোঁচট খেয়ে শেষটায় সে খাড়া হয়ে যেতে পারে। বাক্যবান ছোড়ার জন্য তুমি অত বেশি জীব নেরো না বাবু। জীবখানা শেষে খসে পড়তে পারে। দুজনেরই মুখ বন্ধ হলো। গাড়ি আবার এসে থামল অন্নপূর্ণা দেবীর বাড়ির দরজায়। বেয়ারামানিকে চিনত। সকলকে বৈঠকখানায় বসিয়ে নরেনবাবুকে খবর দিতে গেল। কিছুক্ষণ পরে ঘরের ভেতরে নরেনবাবুর প্রবেশ। সুন্দর চেহারা, এক হাড়া, কিন্তু মানানসই দেহ, টকটকে রং, চোখনাক যেন ঠিক তুলি দিয়ে আঁকা, সূক্ষ্ম একটি গোফের রেখা, মুখখানা যেন সরলতার প্রতীক। তার ভাবভঙ্গিতে আজ যেন বিষাদের ছায়া। সকলের উপরে চোখ বুলিয়ে নিয়ে নরেন বললেন, এই যে মানিকবাবু, নমস্কার। এরা কারা? জয়ন্ত সুন্দরবাবুর পরিচয় দিল মানিক। নরেনের দুই ভুরু যেন সংকুচিত হলো। সে বলল, আমার মন আজ ভালো নেই, বেশিক্ষণ কথা বলতে পারবো না, এই জন্য অপরাধ নেবেন না। আজ আপনাকে বেশিক্ষণ কষ্ট দেব না। আপনার কাছে এসেছি কেবল একটি কথা জানবার জন্য। কি কথা বলুন? আজ এই বাড়িতে একটি লোক এসেছিল, তারই পরিচয় জানতে চাই। আমি কলকাতায় এসেছি শুনে আজ সকাল থেকেই তো এখানে অনেক লোক আনাগোনা করছেন। আপনি কার কথা জানতে চান? প্রায় ঘন্টাখানেক আগে এখানে একটি লোক এসেছিল। ঘন্টাখানেক আগে তিনেক লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি যার কথা বলছি সে একখানা ট্যাক্সিতে চড়ে এসেছিল। সে খুব কালো, খুব রোগা আর ঠ্যাঙা, তার চোখে কালো চশমা। ও বুঝেছি, কিন্তু তাকে আমি চিনি না। চেনেন না? না, সে কেবল একখানা চিঠি দিতে এসেছিল। চিঠি? কার চিঠি? তাও বলতে পারবো না। কেন? পত্রলেখক পত্রে নিজের নামই সই করেনি, কিন্তু পত্রখানা রহস্যময়। চিঠিখানা একবার দেখতে পারি? পত্রলেখক চিঠির কথা কাউকে প্রকাশ করতে বারণ করেছেন। মশাই, আপনার দাদার হত্যাকারীকে আপনি নিশ্চয়ই শাস্তি দিতে চান। নিশ্চয়ই। বরেনবাবুর হত্যাকারীকে আবিষ্কার না করে আমরা ছাড়ব না। এই চিঠিখানার ভিতরে হয়তো কোনো সূত্র থাকতে পারে। সুতরাং বেশ, চিঠিখানা তাহলে দেখুন, কিন্তু এর ভেতরে হত্যাকারীর নামধাম কিছুই নেই।
নরেন পকেট থেকে একটা কাগজ বার করে সেটা সমর্পণ করলো জয়ন্তের হাতে। চিঠিখানা খুলে 2-3টি পংক্তি পাঠ করেই জয়ন্তের দৃষ্টি কেমন যেন সচকিত হয়ে উঠল। নিজের পকেটে হাত চালিয়ে এসে আরও একখানা কাগজ বের করল। বরেনবাবুর বাড়ির অগ্নিকাণ্ডের সময় যেটা পাওয়া গিয়েছিল চশমার খাপের মধ্যে। দুটো কাগজের হাতের লেখা মিলিয়ে জয়ন্ত মৃদু হাসল। তারপর সে পাঠ করতে লাগলো নতুন চিঠিখানা। নরেনবাবু, আপনার দাদার হত্যাকারীর নাম শুনতে চান? তাহলে আজ রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে বরাহনগরে 7 নম্বর রতন রায় মোড়ে আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করবেন। একাই আসবেন। আমি আপনার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু বাড়ি ছেড়ে বেরোলেই আমার বিপদের সম্ভাবনা। কারণ হত্যাকারী আমার গতিবিধির ওপরেও লক্ষ্য রেখেছে। সাবধান। পত্রের মর্ম কারোর কাছে প্রকাশ করবেন না। ইতি। চিঠিখানা নরেনবাবুর হাতে ফিরিয়ে দিয়ে জয়ন্ত বলল, তাহলে রাত্রে আপনি পত্রলেখকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? তাই তো স্থির করেছি। বেশ করেছেন, আপনার যাওয়াই উচিত। আমার আর কোনো কিছু জিজ্ঞাসা নেই। এসো মানিক, আসুন সুন্দরবাবু। পথে এসে গাড়িতে উঠে মোটর চালিয়ে দিয়ে জয়ন্ত বলল, সুন্দরবাবু, রহস্য ক্রমেই ঘনীভূত হয়ে উঠেছে। কি রকম? আজকের চিঠি আর সেই চশমার খাপের চিঠি একই লোকের লেখা, তার উপরে পত্রবাহকও খুনিদের দলের লোক। আচ্ছা, নরেন্দ্রবাবুকে তারা কোন উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে? উদ্দেশ্য হয়তো ভালো নয়, কিন্তু আমরা ঘটনাস্থলের আশেপাশে লুকিয়ে থাকবো। আপনি একদল সশস্ত্র পাহারাওয়ালাদের নিয়ে আসবেন, তারপরে যা করেন মা কালী। বরাহনগর, 20 নম্বর রতন রায় রোড। একখানা পুরনো দোতলা বাড়ি। তার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে বড় বড় গাছ। জমির ওপরে গাছগুলোর আশেপাশে ঝোপঝাড়। একসময় বোধহয় এখানে বাগানের অস্তিত্ব ছিল, কিন্তু ফুল গাছ তাড়িয়ে এখন তার স্থান দখল করেছে বেশ একটি ছোটোখাটো জঙ্গল। বাড়ির দোতলার একখানা ঘরের ভেতর থেকে বাইরে এসে পড়েছে একটা আলোর রেখা। বাড়িতে ঢুকবার পথ আর বড় রাস্তার সংযোগস্থলে হ্যারিকেন লন্ঠন হাতে দাঁড়িয়েছিল একটি নিশ্চল মূর্তি। রাত বোধহয় তখন 9টা বাজে। নরেনবাবু এগিয়ে গেলেন তার দিকে। লোকটার সঙ্গে তার কিছু কথাবার্তাও হলো। নরেনবাবু ভেতরে প্রবেশ করলেন। তারপর আচম্বিতে দরজা বন্ধ হয়ে গেল। জয়ন্ত, কুমার আর সুন্দরবাবু একটি ঝোপের পাশে লুকিয়েছিলেন। প্রায় 5 মিনিট কেটে গিয়েছে। আচম্বিতে বাড়ির ভেতরে জেগে উঠল প্রচণ্ড হট্টগোল, একাধিক ব্যক্তির ক্রুদ্ধ চিৎকার। তারপরই উপরে উপরে দুর্বল রিভলভারের গর্জন, আর্তনাদ। পর মুহূর্তে দোতলা ঘরের আলোটা নিভে গেল। জয়ন্ত বলল, আর দেরি নয় সুন্দরবাবু, ডাকুন আপনার লোকজনদের। পকেট থেকে বাঁশি বার করে সুন্দরবাবু খুব জোরে ফু দিলেন। জয়ন্ত দ্রুতপদে বাড়ির দিকে ছুটে গেল, পেছনে পেছনে মানিক। দুজনেই দৌড়ে বাড়ির সদর দরজার কাছে হাজির হলো। দুজনের হাতেই প্রস্তুত আছে রিভলভার। জয়ন্ত বলল, মানিক, আমি এখানেই থাকি। চরের মুখে শুনেছি বাড়ির পেছন দিক থেকেও একটা খিড়কির দরজা আছে, তুমি সেইখানে গিয়ে পাহারা দাও। তারপর যদি কেউ বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করে গুলি করবে, মানে প্রাণে মারবে না, কেবল রিভলভার ছুঁড়ে ভয় দেখাবে। বেশ। বাবু, এক্ষুনি লোকজন নিয়ে এসে বাড়ি ঘেরাও করে ফেলবেন। আমাদের বেশিক্ষণ পাহারা দিতে হবে না। মানিক ছুটে গেল। হঠাৎ গুরুম শব্দে একটা বন্দুক গর্জে উঠল। জয়ন্ত আপন মনেই বলল, বন্দুক চালালো কে? শব্দটা এলো যেন বাড়ির ওপর থেকে। মানিকের কোনো বিপদ হলো না তো? ধূপধূপ করে ভারী ভারী পা ফেলে সুন্দরবাবু উদ্ধশ্বাসে দৌড়ে এলেন, কেবল 3 বার হু হু বলে। ব্যাপার কি? কি কাণ্ড! কাণ্ড আবার কি? মাথার ছাদার ভেতর দিয়ে এক্ষুনি প্রাণ পাখিটা বেরিয়ে যেত। বুঝিয়ে বলুন। কোথা থেকে কোন ব্যাটা তেদুর আমার মাথা টিপ করে বন্দুক ছুড়েছিল। গুলি লাগেনি তো? লাগেনি মানে? নিশ্চয়ই লেগেছে, আলবাত লেগেছে। তবু আপনি মাঠের উপরে লম্বমান হননি? কেন লম্বাবান হয়নি দেখতে পাচ্ছ না? ইতিমধ্যে মাথায় আমি স্টিলের হেলমেট পরে নিয়েছি। উফ, আমার কি সর্বনাশী না যে হতো। ও আলোচনা এখন থাক। আপাতত যে বন্দুক ছুড়েছে তাকে ধরতেই হবে। নিশ্চয়ই। এমন সময় মানিক এসে বলল, আমায় আর খিড়কিতে থাকবার দরকার নেই জয়ন্ত। দ্বার রক্ষার জন্য পাহারাওয়ালা এসে পড়েছে। খিড়কি দিয়ে কেউ বেরোবার চেষ্টা করেনি? না। ব্যাটারা তাহলে বাড়ির ভেতরেই আছে। এবারে আর আমাদের কলা দেখাতে পারবে না। চলো জয়ন্ত, আমার আর তর্স হয়েছে না। আপনার মাথায় হেলমেট আছে, আপনি পথ দেখান। কেউ যদি গুলি ছোড়ে হেলমেট দিয়ে ঠেকাবেন।
কিন্তু কেউ আর বন্দুক ছুড়ল না। বাড়ির ভেতরটা মৃত্যুর মতোই স্তব্ধ। একতলার সব ঘর তন্ন তন্ন করে খুঁজেও একটা মিশকালো বেড়াল ছাড়া আর কাউকেই দেখতে পাওয়া গেল না। এবার জয়ন্ত চলল দোতলায়। বন্দুকের আওয়াজটা এসেছিল সেখান থেকেই। সুন্দরবাবু হলেন পশ্চাৎপদ। দোতলায় 4টি ঘর, সব ঘরই খা খা করছে, কিন্তু একখানা ঘরে রক্তপ্লাবিত মেঝের ওপর রয়েছে একটি রিভলভার। জয়ন্ত বলল, সুন্দরবাবু, আপনারা বাড়ির ছাদটা একবার ঘুরে আসুন, আমি এই ঘরে আছি। ছাদও শূন্য। হতভম্ব সুন্দরবাবু হেলমেট খুলে টাক চুলকোতে চুলকোতে নেমে এসে দেখলেন জয়ন্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটি রিভলভার। সুন্দরবাবু বললেন, ব্যাটারা মায়াবী, হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে গিয়েছে। এই রিভলভারটা আমি নরেনবাবুকে দিয়েছিলাম, কিন্তু এটা এখানে ফেলে তিনি গেলেন কোথায়? সেই বন্দুকধারী বা কোথায়? মেঝেতে এত রক্ত কার? নরেনবাবুর নয় তো? সম্ভবত না। আমরা রিভলভার ছোড়ার শব্দ শুনেছি 2 বার। এই রিভলভারের 6টা ঘরের মধ্যে 2টো গুলি নেই। আমার বিশ্বাস আত্মরক্ষার জন্য নরেনবাবুই গুলি চালিয়েছেন এবং শত্রুদের কাউকে হত বা আহত করেছেন। নরেনবাবুই বা কোথায়? সুন্দরবাবুর টাক ফাটানোর জন্য যেই লোকটা বন্দুক ছুঁড়েছিল সেও তো তার বন্দুক নিয়ে অদৃশ্য হয়ে গেছে। মেঝের রক্তের ওপরে কতগুলো পায়ের ছাপ আছে দেখো। আমি পরীক্ষা করে 6 জনের পায়ের ছাপ পেয়েছি। একজনের পা খুব বড়, বোধহয় মাথাতেও সে ঢ্যাঙা। কি আশ্চর্য! বাড়ির কোনো দরজা দিয়ে কোনো লোক বাইরে বেরোতে পারেনি, কিন্তু এতগুলো মানুষ কি শূন্যপথে পাখির মতো উড়ে পালিয়ে গিয়েছে? মানিক, এই ঘরের দরজা দিয়ে কেউ বাইরে যায়নি। কেমন করে জানলে? তাহলে রক্তাক্ত দেহ থেকে বেরোনো রক্তের ধারা ঘরের বাইরেও দেখা যেত, কিন্তু বাইরে কোথাও 1 ফোঁটাও রক্তের দাগ নেই। তাও তো বটে, ঘরের ভেতরে তো অনেকগুলো লোক ছিল, কিন্তু তারা ঘরের ভেতরেও নেই আর ঘরের বাইরেও যায়নি। প্রায় আসবাবহীন ঘর, চারিদিকে ইটের দেওয়াল। টিকটিকিও এখানে লুকিয়ে থাকতে পারে না। এ কি সমস্যা? এই সমস্যার সমাধান না করে আমরা এখান থেকে বেরোবো না। সুন্দরবাবু ঘুরে ঘুরে চারিদিক দেখলেন সন্দিগ্ধ চোখে। তারপর হেলমেটটা আবার মাথায় পরে ফেললেন। মানিক বলল, ও কি মশাই, আবার ওটা পড়তে গেলেন কেন? এখানে আমরা ছাড়া তো আর কেউই নেই। এখানে নেই, কিন্তু এখনই তারা দেখা দিতেও পারে। যেসব শত্রু ঘরের দরজা লাগিয়ে বেরিয়ে যায় না, অথচ ঘরের ভেতরে থাকে না, তাদের বিশ্বাস নেই। তারা মায়াবী, তারা সব করতে পারে। মানিক নিজের রিভলভারের পেছন দিয়ে ঘরের চারিদিকে দেওয়াল ঠুকে ঠুকে পরীক্ষা করতে লাগলো। কি দেখছো মানিক? দেখছি দেওয়ালের কোনো জায়গা ফাঁপা আছে কিনা, কিন্তু না, এই যে নীরের দেওয়াল, এর কোথাও কোনো গুপ্ততার নেই। কিন্তু কি হলো জয়ন্ত? এদিকে জানলা দিয়ে গঙ্গা দেখা যায়। সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু কথা বলতে বলতে তুমি হঠাৎ ছুটে গেলে কেন? আর শব্দ শুনছো না? কান পেতে শুনল মানিক, একটা মোটর বোটের শব্দ। হ্যাঁ, গঙ্গার উপর দিয়ে একখানা মোটর বোট যাচ্ছে। মোটর বোটের শব্দ এর আগে ছিল না, এইমাত্রই জাগলো। নিশ্চয়ই বোটখানা ছাড়া হয়েছে কাছাকাছি কোনো জায়গা থেকে। সন্দেহজনক কি বটে। জনকয় সেপাইকে গঙ্গার ধারে পাঠাবো নাকি? এখন আর পাঠিয়ে লাভ হবে না। এতক্ষণে বোটখানা অনেক দূরে চলে গিয়েছে, আর নাগাল পাওয়া অসম্ভব। তুমি কি বলতে চাও যে? আমি কিছু বলতে চাই না, আমি খালি আপনাকে একটা ব্যাপার দেখাতে চাই। কি? একটা লণ্ঠন উঁচু করে ধরল জয়ন্ত। যে দেওয়ালে জানলাটা গাঁথা আছে তার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। ওরে বাবা, এত মোটা দেওয়াল! এত মোটা দেওয়াল তো আমি জীবনে কখনো দেখিনি। ঘরের অন্য 3 দিকের দেওয়াল দেখুন, কোনো দেওয়াল ততটা চওড়া নয়। তাই তো হে, সেইটাই বিবেচ্য। এ যেন চীনের প্রাচীরের নমুনা। এইবার মেঝের রক্তের দিকে তাকান, কি দেখছেন? একটু অত্যুক্তি করলে বলা যায় মেঝের উপর দিয়ে বইছে রক্তের ঢেউ। আর কিছু দেখছেন? রক্তের মাঝে মাঝে অনেকগুলো পায়ের দাগ। আরো কিছু? মানিক, তুমি কি বলো? পশ্চিম দিকে একটা দেওয়াল আলমারি, একটা লম্বা রক্তের রেখা আলমারির তলায় শেষ হয়ে গিয়েছে। যে কোনো আহত রক্তাক্ত লোক ওই আলমারির সামনে গিয়ে দাঁড়িয়েছিল। সে আহত না হয়ে মৃত হতেও পারে, হয়তো কারা তার রক্তাক্ত মৃতদেহ ওই পর্যন্ত বয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু কেন? দেহটাকে আলমারির ভেতরে রেখে দেবে বলে? হতেও পারে, নাও হতে পারে। আলমারিটা খুলেই দেখো না। কিন্তু আলমারিটা তো বাইরে থেকে তালা বন্ধ। ভারী তো পুচকে তালা, ভেঙে ফেলো। তালা ভাঙতে দেরি লাগলো না।
একটা বীভৎস দৃশ্য দেখবার জন্য প্রস্তুত হলেন সুন্দরবাবু। কিন্তু আলমারির দরজা খুলে পাওয়া গেল কেবল 4টে তাক। সেগুলোর উপর রয়েছে কয়েকটি আজবাজা জিনিস। জয়ন্ত বলল, আর একটা জিনিস লক্ষ্য করুন সুন্দরবাবু। ভায়া, বারবার লক্ষ্য করতে করতে আমি ক্রমেই লক্ষ্যহারা হয়ে পড়েছি যে আলমারি ফ্রেমের উপরে রয়েছে একটা পিতলে মোটা হাতল। তাতে কি হয়েছে? ওরকম জায়গায় অমন দ্বারা হাতল থাকার কোনো মানে হয় না। হাতলটা ধরে জোরসে মারুন, টান। হ্যাঁ হ্যাঁ, মারছি। আরে এ কি? হড়হড় করে গোটা আলমারিটাই দরজার পাল্লার মতো দেওয়াল থেকে বাইরে বেরিয়ে এলো। জয়ন্ত ছাড়া সকলেরই দৃষ্টি বিস্মিত এবং চমকিত। আলমারির ওপাশে আছে হাত দেড়েক চওড়া একটি জায়গা। সেখানে পাশাপাশি দুজন মানুষ দাঁড়াতে পারে না। নিচে গাঢ় অন্ধকারের ভেতরে নেমে গিয়েছে একটা একসার ছোট সিঁড়ি। জয়ন্ত অগ্রসর হলো, এক হাতে টর্চ আর অন্য হাতে রিভলভার। মোট 33টা ধাপ। তারপর সিঁড়ি শেষ। এদিক ওদিক টর্চ ফেলে জমাট অন্ধকার বিদীর্ণ করে জয়ন্ত বলল, আর জয়ন্তের কথা ফুরোবার আগেই সেই অন্ধকার কূপের মধ্যে থেকে যেন একটা ভৌতিক কণ্ঠস্বর ধ্বনিত হয়ে উঠল। মস্ত একটা লম্ফত্যাগ করে সুন্দরবাবু সভয়ে বললেন, এ কি রে বাবা, এ কি আওয়াজ? পালিয়ে এসো জয়ন্ত, পালিয়ে এসো। মানিক, পালিয়ে এসো। যেদিক থেকে শব্দটা আসছিল জয়ন্ত সেদিকে দাঁড়িয়ে একবার টর্চের আলো ফেলল। দেখা গেল মেঝের উপর পড়ে আছে একটি মনুষ্য মূর্তি। তার হাত পা ও মুখে বন্ধন। মানিক দুপায়ে এগিয়ে গিয়ে হেঁট হয়ে মূর্তিটিকে দেখে সবিষয়ে বলে উঠল, নরেনবাবু না? নরেন সিংহ অসহায়ের মতো শুধু ঘাড় নাড়ল। জয়ন্ত মানিক তৎক্ষণাৎ তার বন্ধন খুলে দিল। সিঁড়ি থেকে উপরে উঠে এসে সুন্দরবাবু যেন হাঁপ ছাড়লেন। নরেনবাবুর এইভাবে আমাদের ভয় দেখানো উচিত হয়নি। নরেন শ্রান্ত স্বরে বলল, কি করব বলুন? ও ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ করবার উপায় আমার ছিল না। ব্যাপারটা সংক্ষেপে বর্ণনা করতে পারবেন? পারবো। বাড়ির উপরকার ঘরে উঠবার পর একজন খুব রোগা আর ঠ্যাঙালো আমার সঙ্গে অল্পক্ষণ বাজে কথা কইলে। তারপরে অতর্কিতে পেছন থেকে আমাকে আক্রমণ করলে কয়েকজন লোক। কোনো রকমে একবার তাদের হাত থেকে ছাড়িয়ে আমি ওপরে 2বার রিভলভার ছুড়লাম। কিন্তু বাকি লোকগুলো আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়ে বেঁধে ফেললে আমার হাত পা মুখ। তারপর তারা আমাকে নিয়ে কি করতো জানি না, কিন্তু হঠাৎ বাইরে আপনাদের বাঁশি বেজে উঠল। রোগা আর ঠ্যাঙা লোকটা বললে, পালাও, পুলিশ এসেছে। তখন আমায় আর সে আহত লোকটার দেহ মাটির ওপর থেকে তুলে নিয়ে তারা দেওয়ালের একটা গুপ্তদ্বার খুলে সিঁড়ি দিয়ে সে এইখানে নেমে এলো। আসবার সময় সে রোগা ঠ্যাঙা লোকটা বোধ হয় আপনাদের লক্ষ্য করে একবার বন্দুকও ছুঁড়েছিল। নয়নবাবু, সে লোকটার গলার আওয়াজ কেমন? স্বাভাবিক। আধা নরম আধা কর্কশ নয়? না। মানে তাহলে বোধ হচ্ছে বেহালার বাগান বাড়িতে যে আমাদের সঙ্গে কর্তৃত্বের স্বরে কথা বলছিল সেই ঠ্যাঙা লোকটা বোধহয় এক ব্যক্তি নয়। আচ্ছা নয়নবাবু, আপনাকে এখানে ফেলে রেখে লোকগুলো কোন দিক দিয়ে গিয়েছে বলতে পারবেন? হ্যাঁ, তারা ওই দরজাটা খুলে বেরিয়ে গেল। জয়ন্ত দরজার ওপাশটা টর্চের সাহায্যে আলোকিত করে দেখল যে সেখানে একটা সুড়ঙ্গ। সুন্দরবাবু চমকে উঠলেন। এরা তো দেখছি শয়তানের জাত। আয়োজনের কিছুই বাকি রাখেনি। কেবল স্থলপথে জলপথেই এদের চলাচল নয় হে জয়ন্ত। ওরা হয়তো এরোপ্লেনে উঠেও আমাদের ফাঁকি দিতে পারে। আমার মনে হয় এদের একজন বিচক্ষণ দলপতি আছে। সাধারণত সে নিজে থাকে আড়ালে আড়ালে নিরাপদ ব্যবধানে, আর হুকুম তালিম করে দলের অন্য সবাই। ওই রোগা ঠ্যাঙা লোকটা বোধহয় ওর ডান হাতের মতো। আমার তো মনে হয় এই অদৃশ্য দলপতি কোনোদিনই দৃশ্যমান হবে না। ধরা পড়লে বড় জোর তার চেলা চামুন্ডারা। দলপতিকে চোখে না দেখলেও খুব সম্ভব আমরা তারই অর্ধকোমল আর অর্ধ কর্কশ কণ্ঠস্বর শুনেছি। যে স্বর আমি কোনোদিনও ভুলব না, কারণ সযত্নে তার রেকর্ড রেখেছি আমার স্মৃতির গ্রামোফোনে। তার স্বর আবার শুনলেই তাকে চিনতে পারবো। আর এটাও জেনেছি আপনার ওপরে তার চরম রাগ। নিশ্চয় সে পুরনো পাপী, কখনো না কখনো আপনার পাল্লায় গিয়ে পড়েছিল, আর বোধহয় আপনি জামাই আদর করেননি তাকে। তোমার এই অর্ধ কোমল আর অর্ধ কর্কশ কণ্ঠের অধিকারীকে তো আমি স্মৃতিসাগর মন্থন করেও আবিষ্কার করতে পারলাম না। আপাতত থাকো কথা। নয়নবাবু, আপনি দুজন পাহারাওয়ালার সঙ্গে উপরে গিয়ে একটু বিশ্রাম করেন, ততক্ষণ আমরা সুড়ঙ্গের ভেতরটা দেখে আসি। বেশ খানিকটা এগিয়ে গিয়ে সুড়ঙ্গটা শেষ হয়েছে। সেখানেও রয়েছে একটি ছোট্ট দরজা।
টানতেই খুলে গেল তার কপাট। সেখান থেকে কারোরই অস্তিত্ব আবিষ্কার করা যায় না। পুলিশের সাড়া পেয়ে ওরা তাড়াতাড়ি নরেনবাবুকে নিয়ে পালাতে পারেনি। আমরা যে গুপ্তপদের সন্ধান পাবো সেটা ওরা আন্দাজ করতে পারবে না। নরেনবাবুর একটা ব্যবস্থা করার জন্য ওরা নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে লুকিয়ে আবার সুড়ঙ্গের মধ্যে ফিরে আসবে। তোমার অনুমান অসঙ্গত নয়। সে সুযোগ আমরা ছাড়ব না। ওরা আসবে রাতের অন্ধকারেই, আর কাল থেকে এখানে রাত জেগে গঙ্গার গান শুনব। এবারে সুড়ঙ্গে ঢুকলে তারা আর বেরোতে পারবে না। আর নয়নবাবুকে আমাদের বাড়িতে লুকিয়ে রাখবো। তাকে যে আমরা উদ্ধার করেছি সেটা ওদের জানতে দেওয়া হবে না। মন্দ ফন্দি নয়, এখন চলো, ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। তারপর কেটে যায় 3 দিন। জয়ন্ত সতল বলে রাত জাগে বরাহনগরের গঙ্গার ধারে, কিন্তু কারোরই দেখা নেই। 3 দিন পরে জয়ন্তও হাল ছেড়ে দিল। সে বুঝল নরেনবাবুর জন্য অপরাধীরা আর সুড়ঙ্গের মধ্যে পদার্পণ করবে না। সুন্দরবাবু বললেন, আমি তো গোড়া থেকেই বলে আসছি, ওরা আমাদের চেয়েও চালাক। এত সহজে ফাঁদে পা দেবার বান্দা ওরা নয়। আমার মত আলাদা। ওদের আসল উদ্দেশ্য এবার বুঝতে পেরেছি। মানে? ওদের ইচ্ছে নরেনবাবু অন্ধকূপে বন্দী হয়ে তিলে তিলে মৃত্যুর করতলগত হন। ওরা নরেনবাবুকে পথ থেকে সরাতে চেয়েছিল। ওরা ভাবছে ওদের সে উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। কাজে অকারণে সুড়ঙ্গের ভেতরে এসে ওরা আর পুলিশের নজরে পড়তে রাজি নয়। কিন্তু নরেনবাবুকে জমালয়ে পাঠাবার জন্য ওদের এতটা আগ্রহ কেন? এখনও এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পায়নি। তবে যে কারণে বরেনবাবু মারা পড়েছেন সেই কারণে ওরা নরেনবাবুকে বধ করতে চায়, সেই বিষয় নিয়ে আর কোনো সন্দেহই নেই। এই আবার তোমার কিরকম হেয়ালি? এদিকে বলছো তুমি সঠিক উত্তর জানো না, আবার বলছো ওরা একই কারণে বরেনবাবুকে বধ করবার পরে নরেনবাবুকে বধ করতে চাই। সুন্দরবাবু, আপাতত এর বেশি কিছু আর বলতে পারবো না। তবে এই মামলাটা হাতে নিয়ে যে সন্দেহ জেগেছিল, শেষ পর্যন্ত সেই সন্দেহ বোধহয় সত্যিতে পরিণত হবে। আপনি আজ সন্ধ্যার সময় বাড়িতে একবার আসবেন? আসবো, কিন্তু কেন বলো দেখি? আমাদের বরানগর অভিযান তো ব্যর্থ হলো, আর একটা নতুন সূত্রের সন্ধানে যাত্রা করব। সেদিনের সন্ধ্যা। জয়ন্ত বৈঠকখানায় বসে বাঁশি বাজাচ্ছে, আর মানিক ধরেছে তবলা। এমন সময় সুন্দরবাবুর প্রবেশ। কিন্তু জয়ন্ত ও মানিক তার দিকে ফিরেও তাকালো না। সমানভাবেই তারা বাঁশি আর তবলা বাজিয়ে চলল। সুন্দরবাবু কিন্তু আর থাকতে পারলেন না। বললেন, কি হে জয়ন্ত, বাঁশির প্যান প্যানানি শোনাবার জন্যই আজ আমাকে এখানে আসতে বলেছ? উত্তর নেই। বাঁশি আর তবলা কিন্তু বোবা হলো না। আরও মিনিট 2 অপেক্ষা করে সুন্দরবাবু উঠে দাঁড়ালেন। এসেছিলাম একটা জরুরি খবর দিতে, তা তোমরা যখন শুনবে না আমি আর কি করব, চললাম। এরপর তবলা ও বাঁশি দুটোই থেমে গেল। জয়ন্ত বলল, আপনি তো জানেন সুন্দরবাবু, মাঝে মাঝে বাঁশি বাজাবার জন্য আমার মনটা আনচান করে। তবলা বাজাবার জন্য আমার হাত নিষ্পিস করে। ও দুটো যন্ত্রই আমাকে জম যন্ত্রণা দেয়। তবে সেতার শুনবেন? কিংবা রক্ষা করো, আবার সেতারের প্রিং প্রিং, ওসব আমি বুঝিও না, ভালোও লাগে না। তবে আপনার কি ভালো লাগে সুন্দরবাবু? আমাদের মধু যদি এখন 4 ফাউলির স্যান্ডউইচ নিয়ে আসে? তাহলে মধুকে আমি একাধিক ধন্যবাদ দেব। বেশ, সেই ব্যবস্থাই হবে। তবে আমিও আবার বসলাম। একটা নতুন সূত্রের সন্ধানে যাত্রা করেছিলাম, কিন্তু বিশেষ সুবিধা করতে পারিনি। আমারও বক্তব্য আছে, আগে তোমার কথাটা শুনি। বেহালায় গিয়েছিলাম। আশেপাশের লোকের কাছে খবর নিয়ে জানলাম 10 নম্বর রামবাবু লেনে সেই বাগান বাড়ির মালিক হচ্ছে বিজন বিহারী রায়, কিন্তু তিনি আর কলকাতায় থাকেন না। বটে, তাহলে আমার খবর শুনবে। আমি তোমার চেয়েও বেশি অগ্রসর হয়েছি। নিমতলার সেই আগুনে পোড়া মৃতদেহটার ছবি কাগজে ছাপিয়ে দেওয়া হয়েছিল পুরস্কার ঘোষণা করে। আজ একজন ভদ্রলোক তাকে শনাক্ত করে গিয়েছে। কে শনাক্ত করেছে? তার নাম হরিয়া। সে বেহালার ওই বাগান বাড়িতে আগে মালির কাজ করত। হরিয়া বলে যে আগুনে পুড়ে যে লোকটা মরেছে সে হচ্ছে বাগান বাড়ির মালিক বিজন বিহারী রায়ের মোটর চালক। তাহলে আপনি বিজনবাবুর ঠিকানা পেয়েছেন? হরিয়া বলে বিজনবাবু কলকাতার বাসা তুলে দিয়ে কোথায় চলে গিয়েছে। কিন্তু কে এই বিজন বিহারী রায়? তাও জেনেছি ভাইয়া, তাও জেনেছি। সেই জন্যই তো বলছি আমি তোমার চেয়েও অনেকটা অগ্রসর হয়েছি। সব কথা খুলে বলুন। বেহালার বাগান বাড়িতে তুমি একজনের আধা কোমল আর আধা কর্কশ গলার আওয়াজ শুনেছিলে না? হ্যাঁ। বিজন বিহারীও ওই রকম কণ্ঠস্বরের অধিকারী। কেমন করে জানলেন? শোনো,
হরিয়া মালির মুখে বিজন বিহারী রায়ের নাম শুনেই সজাগ হয়ে উঠেছে আমার ঘুমন্ত স্মৃতি। তুমি বলেছিলে সেই আধা কোমল আর আধা কর্কশ কণ্ঠের অধিকারী নাকি আমার উপরে রাগ আছে। সেই যদি বিজন হয় তাহলে আমার উপরে তো তার রাগ থাকবারই কথা, কারণ বছর 5 আগে তাকে একটা খুনের মামলায় গ্রেপ্তার করেছিলাম। মামলাটা অনেকদিন ধরে চলেছিল, তাকেও হাজতে আবদ্ধ থাকতে হয়। শেষটাই যথেষ্ট প্রমাণের অভাবে সে খালাস পেয়ে যায়। কিন্তু আসলে বিজনই যে হত্যাকারী এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জয়ন্ত, আমার দৃঢ় বিশ্বাস বরেনবাবুর হত্যাকাণ্ডের পেছনে এই বিজনেরই হাত আছে। বিজন এখন কোথায় জানেন না তো? তার ঠিকানা জানি না বটে, তবে মাসখানেক আগেও সে কলকাতায় ছিল বলেই শুনেছি। কার মুখে শুনেছেন? ডিটেকটিভ ডিপার্টমেন্টের এক ইন্সপেক্টরের মুখে। বিজনকে তিনি নাকি মোটরে চড়ে পথ দিয়ে যেতে দেখেছিলেন। সুন্দরবাবু, আপনি মূল্যবান সংবাদ এনেছেন। আর আমাদের অন্ধকারে হাতড়ে মরতে হবে না। বিজন যখন কলকাতাতে আত্মগোপন করে আছে, তখন তাকে খুঁজে পেতে আমাদের আর বিশেষ বেগ পেতে হবে না। তারপরে বোঝা যাবে বর্তমান মামলার সঙ্গে তার সম্পর্ক আছে কতখানি। চা এবং খাবার এলো। সঙ্গে সঙ্গে প্রফুল্ল হয়ে উঠল সুন্দরবাবুর বদন মণ্ডল। খেতে খেতে সুন্দরবাবু বললেন, দেখো জয়ন্ত, বিজন কলকাতা ত্যাগ করলেই ভালো। কলকাতা হচ্ছে জনসমুদ্রের মতো, আর বিজন হচ্ছে তার মধ্যে এক ঘটি জলের মতো। ঘটির জল সমুদ্রে মিশে গেলে কেউ কি তাকে আবিষ্কার করতে পারে হে? বরং কলকাতার বাইরে গেলেই সে সহজে আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। এই দেখো না, বিজন আর আমি দুজনেই কলকাতায় আছি, অথচ 5 বছরের মধ্যে তার চুলের টিকি পর্যন্ত আমার দৃষ্টিগোচর হয়নি। খোঁজেননি তাই দেখা পাননি। খুঁজলে ভগবানের দেখা পেতে দেরি লাগে বটে, কিন্তু শয়তান ধরা দেয় খুব সহজেই। কিন্তু জয়ন্ত, বিজনবাবু যে বরেনবাবুর হত্যাকারী, আর সেই যে বরেনবাবুকে হত্যা করতে উদ্যত হয়েছিল, এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণই কিন্তু আমরা পাইনি। আমরা বড়জোর একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনেছি। সেটা আদালতে কি প্রমাণ বলে গ্রাহ্য হবে? মানিক প্রায় বুদ্ধিমানের মতো কথা বলে না, কিন্তু তার আজকের কথার দাম লাখ টাকা। আমি আর কেমন করে বুদ্ধিমানের মতো কথা বলবো সুন্দরবাবু? 16 আনা বুদ্ধি তো আপনার মগজের ভিতরেই আছে। বলছেন আমার কথার দাম লাখ টাকা। এমন করে আমাকে লজ্জা দেবেন না দাদা। আপনার কাছে আমি, শাখামৃদের কাছে নেংটি ইঁদুর। শাখামৃগ মানে কি জয়ন্ত? শুনলে কি খুশি হবেন? কেন হব না? মানে এটা ভালো নয়। তবু আমি শুনব। শাখামৃগ মানে কি? কপি। কি কপি? ফুলকপি? ফুলকপিও নয়, বাঁধাকপিও নয়, শুধু কপি, অর্থাৎ বানর। সুন্দরবাবু একটিমাত্র বাক্য উচ্চারণ না করে দাঁড়িয়ে উঠলেন। তারপর হনহন করে বেরিয়ে গেলেন। সুন্দরবাবুকে তাড়ালে মানিক? উনি তারা খেয়ে চলে যান, আবার তাড়াতাড়ি ফিরেও আসেন। যাকো কথা, এখন বাড়ির ভেতর থেকে একবার নরেনবাবুকে ডেকে আনো দেখি, তার সঙ্গে দুটো কথা বলবো। মানিক চলে গেল এবং মিনিট 3 পরে নরেনবাবুকে নিয়ে ফিরে এলো। নরেন বলল, আর অজ্ঞাতবাস ভালো লাগছে না জয়ন্তবাবু। বসুন। আর আপনাকে অজ্ঞাতবাস করতেও হবে না। যে উদ্দেশ্যে আপনাকে লুকিয়ে রেখেছি, আমাদের সে উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। শুনে বাঁচলুম। আচ্ছা নরেনবাবু, আপনার দাদার সম্পত্তির উত্তরাধিকারী কে? আমি। বরেনবাবু উইল করে গেছেন? আজ্ঞে হ্যাঁ। আপনার সন্তান আছে? না, স্ত্রী? বিবাহ করিনি, কখনো করবও না। আপনার মৃত্যুর পরে সম্পত্তির উত্তরাধিকারী হবে কে? আমার ভাগ্নে। শুনেছি আপনার বোন বন্ধা। সে আমার ছোট বোন। আমার বিধবা দিদির ছেলে আছে। কয় ছেলে? একটি মাত্র। তার বয়স কত? সে প্রায় আমারই সমবয়সী। তিনি কি করেন? জানি না। সে কি? আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবার কথাই বটে। আসল কথা কি জানেন জয়ন্তবাবু? দিদির সঙ্গে আমাদের সদ্ভাব আছে বটে, কিন্তু তার ভাগ্নের সঙ্গে সমস্ত সম্পর্ক তুলে দিতে বাধ্য হয়েছি। কেন? সে মানুষ নয়, একেবারেই লক্ষ্মী ছাড়া। তার কথা স্মরণ করতেও লজ্জায় মাথা কাটা যায়। দুঃখের কথা। লোক ঠকানো তার ব্যবসা। একবার খুনের মামলাতেও পড়েছিল। তার নাম কি? বিজন বিহারী রায়। বিজনবাবুর কণ্ঠস্বর কি অর্ধকোমল অর্ধকর্কশ? আর একদিনও তার সম্বন্ধে আপনি এই প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, বিজনের গলার আওয়াজ ওই রকমই বটে, কিন্তু আপনি জানলেন কেমন করে? আমি শুনেছি। কোথায়? পরে বলবো। বিজনবাবুর চেহারা কেমন?
লোকে বলে নাকি অনেকটা আমার মতনই দেখতে। তার ঠিকানা কি? তাও জানি না, সে আমার দিদির সঙ্গে থাকে না। তবে এত দোষের মধ্যেও তার একটা মস্ত গুণ আছে, সে অত্যন্ত মাতৃভক্ত। রোজ সকালে একবার করে আমার দিদির সঙ্গে দেখা করে যায়। আপনার দিদির ঠিকানা কি? 5 নম্বর চন্দ্র বসু স্ট্রিট। কাল সকালে সেখানে গেলে বিজনবাবুর সঙ্গে দেখা হবে কি? হয়তো উচিত, যে তার সঙ্গে আপনার কি দরকার? তার সঙ্গে দেখা হবার পরে বলবো। সাবধান নরেনবাবু, আমি যে কাল বিজনবাবুর সঙ্গে দেখা করতে যাব, এই কথা যেন ঘুণাক্ষরেও কারো কাছে প্রকাশ করবেন না। 5 নম্বর চন্দ্র বসু স্ট্রিট, নরেনবাবুর দিদির বাড়ি। তখনও ভালো করে ফর্সা হয়নি কলকাতা। তার দরজার কাছে এসে দাঁড়ালো একটা ট্যাক্সি। আরোহী নিচে নেমে ভাড়া দিল। ট্যাক্সিটা চলে গেল। জয়ন্ত বলল, ওই কি বিজন বিহারী? লোকটাকে দেখতে অনেকটা নরেনবাবুর মতোই বটে, এমনকি গায়ের রং পর্যন্ত। দেখলে বাড়িতে ঢোকার আগে বিজন চারিদিকে কিরকম সতর্ক দৃষ্টি বুলিয়ে গেল। আমাদের দেখতে পায়নি তো? আশা করি পায়নি। আরও 5 মিনিট অপেক্ষা করে তারা দুজনে এগিয়ে গেল বাড়ির দিকে। দরজার কড়া নাড়তেই একজন ভৃত্য বেরিয়ে এলো। জয়ন্ত বলল যে তারা বিজনবাবুর সঙ্গে দেখা করতে চান। বেয়ারা বৈঠকখানার দরজা খুলে দিলে ঘরের ভিতরে ঢুকলো জয়ন্ত ও মানিক, এবং পর মুহূর্তেই দরজা বন্ধ হওয়া ও বাইরে থেকে শেকল তোলার শব্দ হলো। জয়ন্ত চেঁচিয়ে উঠল, এই দরজা খুলে দাও। যা ভেবেছি, বিজন হয় আমাদের সন্দেহ করেছে, নয় রাস্তায় আমাদের দেখে কেউ চিনে ফেলেছে। আমরা এখন বন্দি। ভারী বোকা বানালো তো। দেখছি ঘর থেকে বেরোবার আর কোনো পথ নেই। বৃথা চেষ্টা করছো কেন? তোমার গায়ে যত জোরই থাক, ঘরের ভেতর থেকে এই মজবুত দরজা তুমি কিছুতেই ভাঙতে পারবে না। অন্য উপায় দেখো। কি উপায় আছে আর? ঘরটা যদি রাস্তার ধারেও হতো, তাও চেঁচিয়ে পথের লোককে ডাকতে পারতাম। কিন্তু কারো সাড়া নেই। বাইরে জাগ্রত হলো হাহা অট্টহাস্য। তারপর শোনা গেল সেই কর্কশ কণ্ঠস্বর, শার্লক হোমস আর ওয়াটসনের বাংলা সংস্করণ। গোয়েন্দাগিরি তো অতটা সোজা নয়। দরজা খুলে দাও বিজন। আমাদের বন্দি করে তুমি কিছু সুবিধে করতে পারবে না। পুলিশ তোমার নাম জানতে পেরেছে। পুলিশকে আমি থোড়ি কেয়ার করি। তোদের যে কি হাল হয় এবার দেখ। সেদিন বড় ফাঁকি দিয়েছিলিস। একসঙ্গে ওই ফুদো গোয়েন্দাটাকে সঙ্গে পেলে আরো ভালো হতো। সোনাই সোহাগা। মানিক চুপি চুপি বলল, জয়ন্ত, মুক্তির উপায় আবিষ্কার করেছি। কিরকম? ওই দেখো টেবিলের উপর টেলিফোন। এবার সত্যি সত্যি সুন্দরবাবু আমাদের এসে উদ্ধার করতে পারবেন। জয়ন্ত এক লাফে টেবিলের সামনে গিয়ে পড়ল। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে সুন্দরবাবুর সঙ্গে সংযোগ স্থাপন করল। বলল, সুন্দরবাবু, আমরা আবারও বিজনের হাতে বন্দী হয়েছি। সদবলে শীঘ্র 5 নম্বর চন্দ্রবসু স্ট্রিটে এসে আমাদের উদ্ধার করুন আর বিজনকে গ্রেপ্তার করুন। বিজন বোধহয় কান পেতেছিল। হতাশ কণ্ঠে বলল, হায় রে, আমার ভুল হয়ে গেল। ঘরে যে টেলিফোনটা আছে সেটা আমার মনেই ছিল না। এবারে ঘরের ভেতর থেকে একসঙ্গে অট্টহাস্য করে উঠল জয়ন্তর মানিক। বাইরে আর কেউ আসবার চেষ্টা করল না। মিনিট 10 মধ্যেই ঘটনাস্থলে দলবলে সুন্দরবাবুর আবির্ভাব। জয়ন্ত মানিকের উদ্ধার লাভ। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বিজনের কোথাও পাত্তা পাওয়া গেল না। সুন্দরবাবু আফসোস করে বললেন, কি ঘ্যাচরা মাছ রে বাবা, যতবার জাল ফেলি ততবারই ছিঁড়ে পালিয়ে যায়। সুন্দরবাবু, আমাদের হাতে সপ্তাহ এখনো ফুরোয়নি। ফুরোয়নি নাকি? না, পড়ানগরের বাড়িতে বিজনের দলের যে লোকটা ধরা পড়েছিল সে এখন কোথায়? হাজতে। তাকে আজকে ছেড়ে দিন। কি বলছো? কি বলছি, চুনোপুটিকে ছেড়ে দিলে যদি রুই কাতলা ধরা পড়ে আপত্তি কি? তোমার কথার মানে বোঝা যাচ্ছে না। মানে খুব সহজ। হাজতে সে একলা আছে? হ্যাঁ। আরও ভালো, প্রহরী যদি হাজত ঘরের দরজা বন্ধ করতে ভুলে গিয়ে সরে দাঁড়ায়, নিশ্চয় সে চম্পট দেবে। সেও সন্দেহ করবে না যে তাকে আমরা ইচ্ছে করেই ছেড়ে দিচ্ছি। তারপর তুমি কি ভাবছো সে সোজা বিজনের কাছে গিয়ে হাজির হবে? নিশ্চয় বিজনে কোনো গুপ্ত আস্থানা আছে। তার পক্ষে কলকাতা যখন বেশি উত্তপ্ত হয়ে ওঠে, তখন সেইখানে গিয়ে সে গা ঢাকা দেয়। বিজন এখন বেশ কিছুদিন বাইরে মুখ দেখাতে সাহস করবে বলে মনে হচ্ছে না। দলের লোকজন নিয়ে কোথাও গিয়ে লুকিয়ে থাকবে। আমাদের বন্দি নিশ্চয়ই তার গুপ্ত আস্থানার খবর রাখে। তার পক্ষে সেখানে যাওয়া স্বাভাবিক। হ্যাঁ জয়ন্ত, তোমার অনুমান সঙ্গত।
তাহলে এই বুদ্ধিটা নিয়েই চলুন। তথাস্তু। পরদিন সকালেই জয়ন্তের টেলিফোনটা বেজে উঠল। রিসিভার ধরেই জয়ন্ত শুনতে পেল সুন্দরবাবুর প্রফুল্ল কণ্ঠস্বর। ভো ভো জয়ন্ত। গলা শুনে বুঝেছি খবর শুভ। অত্যন্ত এবং আশাতীত ভাবেই পরপর ব্যাপারগুলো ঘটেছে। বিজনের অনুচরের হাজত থেকে পলায়ন, আমাদের চরের তার পেছনে অনুসরণ, হাওড়ায় গিয়ে বিজনের অনুচরের ট্রেনে আরোহণ, পরে তার হরিহরপুরে অবতরণ, তারপর গ্রাম ছাড়িয়ে মাঠের মধ্যে একখানা বাড়িতে তার গমন। আপনার চর নিশ্চয়ই বিজনের দর্শন পায়নি। বিজনকে সে চেনে না, তবে শুনলাম সে বাড়িতে লোক আছে ৮-১০ জন। ৩খানা সেপাই ভর্তি জিপ নিয়ে ১ ঘন্টার মধ্যেই তোমার ওখানে যাচ্ছি। গাড়িতে তোমার আর মানিকের জন্য একটু জায়গা থাকবে। এর মধ্যে প্রস্তুত হতে পারবে তো? আমি কোনো সময় অপ্রস্তুত নই। হরিহরপুর একটা ছোট গ্রাম, কিন্তু তার প্রান্তে আছে প্রকাণ্ড একটা প্রান্তর, এবং প্রান্তরের প্রান্ত মিশে গিয়েছে দিকচন্দ্রপাল রেখায়। প্রান্তরের মাঝখানে চারিদিকে কড়াইশুটির ক্ষেত নিয়ে দাঁড়িয়ে আছে একখানা প্রাচীরে ঘেরা নিঃসঙ্গ বাড়ি। তারই পেছন দিকে রয়েছে গুটি আষ্টেক নারকেল গাছ। তাছাড়া আর কোনো গাছপালা নেই এপাশে ওপাশে। একসময় সন্ধ্যের ছায়ায় পৃথিবী হয়ে উঠল অস্পষ্ট। তারপর এলো রাত্রি, চারিদিকে চাঁদের আলোর নীরব খেলা। কয়েকজন লোক প্রাচীর ভঙ্গ করে বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। অল্পক্ষণ পরে তারা ফিরে এসে বলল যে বাড়ির ভিতরে কেউ নেই। মানিক বলল, যা সন্দেহ করেছিলাম তাই। আমাদের মতো ওরাও নিয়েছে এই রাত্রির সুযোগ। সবাই লম্বা দিয়েছে। আমাদের হলো লাভে ব্যাং আর অপচয় ঠ্যাং। জয়ন্ত তাড়াতাড়ি হাতঘড়ির দিকে দৃষ্টিপাত করল। এত সহজে হতাশ হয় না মানিক। ওরা টের পেয়েছে আমাদের অস্তিত্ব, কিন্তু পালিয়ে ওরা যাবে কোথায়? বড়জোর স্টেশনের দিকে। ৩ ঘন্টার মধ্যে স্টেশনে একটা মাত্র স্লো প্যাসেঞ্জার আসবে সন্ধ্যের পর, তাও 8:30টার সময়। এখন ঘড়িতে 8:25 হয়েছে। স্টেশনে মোটরে চড়ে পৌঁছতে আমাদের 7 থেকে 8 মিনিটের বেশি লাগবে না। সব লোকাল ট্রেন প্রায় দেরি করে স্টেশনে আসে। হয়তো এখনো আমরা গিয়ে ট্রেন ধরতে পারবো। বায়ুবেগে ছুটল 3খানা জিপ গাড়ি, কিন্তু তারা স্টেশনে গিয়েই পৌঁছে দেখল একখানা ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যক্রমে ট্রেন এসেছিল আজ যথাসময়েই। জয়ন্ত বলল, সুন্দরবাবু, দৌড় স্টেশনে যান। পরে স্টেশনে খবর দিন, ট্রেন ওখানে গেলে যেন আটকে রাখা হয়। ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটবে আমাদের গাড়ি 3খানা। খুব সম্ভব পরের স্টেশনে আগে গিয়ে পৌঁছবো আমরাই। সুন্দরবাবু স্টেশনের দিকে ছুটলেন এবং কাজ ছেড়ে ফিরে এসে আবার গাড়িতে উঠলেন। এরপর চলল ট্রেনের সঙ্গে মোটরের পাল্লা। খানিকক্ষণ পরে মোটরই এগিয়ে গেল ট্রেনকে পেছনে ফেলে। ধুধু মাঠের মধ্যে দিয়ে আচম্বিতে ট্রেনের গতি রুদ্ধ হয়ে গেল। মানিক বলল, ব্যাপার কি? বিজনের নতুন কীর্তি। অ্যালার্মের শিকল টেনে গাড়ি থামিয়ে ওরা এইখান থেকে লম্বা দিতে চায়। ওরা বুঝে নিয়েছে পরের স্টেশন ওদের পক্ষে নিরাপদ হবে না। সুন্দরবাবু, সবাইকে নিয়ে টপ করে নেমে পড়ুন। ওই দেখুন, অপরাধীরাও ট্রেন থেকে নেমে পড়ে মাঠের ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। ওই সেই ঠ্যাঙা লোকটা, আর ওই লোকটা বোধহয় বিজন। ওরা ওই দূরের জঙ্গলটা লক্ষ্য করে ছুটছে। জঙ্গলে পৌঁছবার আগে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, নইলে ওরা আগেকার মতো আমাদের কলা দেখাতে পারে। এবারে গাড়ির সঙ্গে গাড়ির নয়, মানুষের সঙ্গে মানুষের দৌড় প্রতিযোগিতা। হঠাৎ একটা রোগা ঠ্যাঙা লোক এবং বিজন দৌড় থামিয়ে ফিরে দাঁড়ালো। তাদের দুজনের হাতেই বন্দুক। জয়ন্ত বলল, হুঁশিয়ার! ওরা বন্দুক ছুঁড়েছে। মানিক অস্ফুট আর্তনাদ করে মাঠের ওপরে পড়ে গেল। তার ডান পায়ে লেগেছে বন্দুকের গুলি। সুন্দরবাবু সক্রোধে বললেন, কি, আবার গুলি ছোড়া হচ্ছে? তবে দেখ মজাটা। এসে পাই, চালাও গুলি। কিন্তু সে কোনো কথা না বলে একটি মরা গুড়ির পেছনে হুমড়ি খেয়ে বসে বন্দুকে কার্তুজ ভরতে লাগলো। সে কোনো জবাব দিল না। জয়ন্ত বলল, বিজন, আত্মসমর্পণ করো। বিজন, শুনছো? বিজন বলল, হ্যাঁ শুনেছি। তোদের কথার উত্তর হচ্ছে এই। সে বন্দুক তুলে জয়ন্তের দিকে লক্ষ্য স্থির করতে লাগলো। পাশেই ছিল একটা মস্ত উই ঢিপি। জয়ন্ত এক লাফে তার আড়ালে গিয়ে দাঁড়ালো। হাহা করে হেসে উঠল বিজন। কি হে বীরপুঙ্গ, লুকলি কেন? বিজন বিহারী, তুমিও লুকোতে কসুর করনি। আর কেন? জাদু লীলা খেলা বন্ধ করো। এগিয়ে এসো, দুটো হাতে লোহার বালা পড়ো। আমরা তোমাকে গুলি করে মারতে চাই না,
ফাঁসি কাটে দোল খাওয়াতে চাই। বিজন বন্দুকে নল ঘোরালো সুন্দরবাবুর দিকে। কি, আবার আমাকে বধ করার চেষ্টা? মেরে ফেলো, মেরে ফেলো ছোট লোকটাকে, এক্ষুনি গুলি করে মেরে ফেলো। বিজন বন্দুক ছাড়ো। প্রাণ থাকতেন তাহলে প্রাণ তো তোমার যাবেই, দলে আমরা ভারী। হোক, যতক্ষণ বাঁচব যুদ্ধ করব। তবে মরো। এরপর শুরু হলো গুলি বৃষ্টি। কিন্তু বেশিক্ষণ এই যুদ্ধ আর চলল না। অধিকাংশ অপরাধী একে একে ভূতলশায়ী হলো, কেউ নিহত, কেউ বা আহত। জয়ন্ত বলল, ওকে বাধা দিতে পারলাম না। তুচ্ছ সম্পত্তির জন্য যে মামাকে খুন করে তার মরা উচিত ছিল ফাঁসি কাটে দোল খেয়ে। যাক মানিক, তোমার কি বেশি লেগেছে ভাই? না জয়ন্ত, কিন্তু যা বলেছিলাম, আমার হলো অপচয়ের ঠ্যাং। সুন্দরবাবু সহানুভূতি প্রকাশ করার জন্য দুঃখিতভাবে বললেন, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।